যারা সাধারণ মানুষ আমাদের সমাজে রয়েছেন, তারা কি সত্যি স্মার্ট, নাকি দি স্মার্টফোন ইজ স্মার্টার দ্যান দ্য ইউজার? মানে আমরা আমাদের লোকাল গভর্নমেন্টকে বিশ্বাস করি না, কিন্তু আমরা গুগলকে বিশ্বাস করি। কোন অ্যাপ কি কি পারমিশন নিচ্ছে এটা কিন্তু আমাদের একটু দেখার দরকার। অনেক অ্যাপ আছে যারা আমাদের ক্যামেরার পারমিশন নেয়, ফ্রন্ট ক্যামেরার। আমি সেই কারণে বলি মহিলাদেরকে, আপনারা মোবাইল নিয়ে ওয়াশরুম যাবেন না। কে কে অ্যাপ আপনাদের কি ছবি ভিডিও করছে আপনারা তো জানেন না। আমাদের প্রাইভেসি ইজ বেসিক্যালি ইজ আ মিথ। তিনটে জিনিসের মাত্র ক্ষতি হয়, একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে সম্মান। ভারতবর্ষের মানুষ, উই আর নট অ্যাট অল সেন্সিটাইজড অ্যাবাউট আওয়ার ওন পার্সোনাল ডেটা। এই সেন্সিটাইজেশন আমাদের জাগাতে হবে। স্কুল কলেজগুলোতে দিস কোর্সেস আর ম্যান্ডেটরি, থাকতেই হবে। ইতিহাস ভূগোল একটু কম জানলেও চলবে, সাইবার সিকিউরিটি কম জানলে এরপরে বাঁচা মুশকিল হবে। আইটি অ্যাক্ট 2008-এর আইন এখনও পর্যন্ত 2024-এ তার অ্যামেন্ডমেন্ট হলো না। দিস ইজ এ সিরিয়াস কনসার্ন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি আপনারা প্রথমবার এই থাম্বনেলটা দেখে আজকে ক্লিক করে থাকেন, তাহলে আপনাদের জানিয়ে দিই যে দিস ইজ সোল কানেকশন পডকাস্ট, যেখানে আমি অরুণব উল্টো দিকে আরেকজন মানুষের সঙ্গে তার লাইফ থেকে, তার কাছ থেকে কিছু নতুন জানার চেষ্টা করি, এবং আমি চাই আমার সঙ্গে আপনারাও সেটা জানুন। সো আজকের এপিসোডটা ইজ ভেরি ডিফারেন্ট অন্যান্য সমস্ত এপিসোডের মতোই। আজকে রাজর্ষি আছে আমাদের সঙ্গে। রাজর্ষি ইজ ওয়ার্কিং উইথ সাইবার সিকিউরিটি। এই বিষয়টাই ওভারঅল এতটা ইম্পর্ট্যান্ট, আমার মনে হলো যে এই বিষয়টা অন্ততপক্ষে আমার পডকাস্টে তো অ্যাড্রেস করা খুব 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 ইম্পর্ট্যান্ট। কারণ আমরা প্রত্যেক দিন কোন কোন রিস্ক কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, কখন নিচ্ছি আমরা নিজেরাও জানি না। আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেটা আসলে আমাদের জন্য কোনো বড় ফাঁদ না তো, বা আমরা সেই ফাঁদে পা দিতে গিয়ে কি কি সিকিউরিটি মেজার রাখবো বা কীভাবে সেটার থেকে বাঁচতে পারবো, এই বিষয়ে কি আমরা যথেষ্ট জানি? আজকে এই পুরো এপিসোডটাতে এই পুরো বিষয় নিয়ে রাজস্বীর থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি, এবং আমি জানি যে আপনাদেরও এই পুরো এপিসোডটা জুড়ে যতটা ইনফরমেশন আর নলেজ আমি গ্যাদার করতে পেরেছি, ততটাও আপনারাও পারবেন। সো এই এঙ্গেজিং পডকাস্টটা এনজয় করার জন্য যেটা করতে হবে সেটা হলো কানে হেডফোনটা দিতে হবে, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছেন রাজর্ষি রায়চৌধুরী। ওয়েলকাম রাজর্ষি, ওয়েলকাম টু দ্য সোল কানেকশন পডকাস্ট। এবং আমি চাই তুমি আমাদের মানে এমন একটা বিষয় নিয়ে, তোমার কাজ বা তোমার এরিয়া অফ ইয়োর ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বলে আমার এই মুহূর্তে মনে হয়। কারণ আমাদের পার্সোনাল আইডেন্টিটি একটা সময়, মানে আজ থেকে আমি যদি বলি 25-30 বছর আগে যেরকম ছিল, মানুষ হিসাবে, সোসাইটি হিসাবে, আমাদের সোসাইটি এবং আমাদের আইডেন্টিটির পার্ট হিসাবে এখন সাইবার বিষয়টা খুব অবিচ্ছেদ্য বলা চলে আর কি। একেবারেই অবিচ্ছেদ্য, এবং কেউই আমরা কোথাও কোনোভাবে সবসময় সাইবারের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড, অলওয়েজ কানেক্টেড। এবার তুমি আমার দর্শকদের জন্য যদি একটু বলো যে তোমার ওয়ার্ক এরিয়াটা কি এবং হোয়াট ডু ইউ এক্স্যাক্টলি ডু? আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট। আর আমার একটি অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে সাইবার গুরু। সাইবার গুরুর বেসিক কাজ হচ্ছে দুটো। প্রথমটা হচ্ছে সেন্সিটাইজিং কমন পিপল অ্যাবাউট সাইবার ক্রাইমস, যে আমাদের আশপাশে কী কী ঘটছে, নট অনলি ক্রাইমস, যে আমাদের আশপাশে কী কী ঘটনা ঘটছে সেই ব্যাপারে মানুষকে সচেতন করা। আচ্ছা, এটা গেল ফার্স্ট ইনিশিয়েটিভ। সেকেন্ড যে ইনিশিয়েটিভটা, সেটা হচ্ছে যদি কোনো মানুষ অ্যাফেক্টেড হয়ে যান ইন সাইবার ক্রাইম, তাহলে তিনি কোথায় যাবেন, কি করবেন, হাউ হি অর শি উইল রিয়্যাক্ট, তার প্রথম করণীয় কি, মানে যেটাকে আমরা বলি ফার্স্ট রেসপন্স। তুমি তো বললে তুমি পেশায় অ্যাডভোকেট। তো আমরা একটা মানে কি বলবো, প্রশাসনিক জায়গার কথা বলছি, এবং আমি যতদূর জানি যে তুমিও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েও কাজ করো। হ্যাঁ, মানে যখন আমি তো আর প্রশাসনের অংশ নই, মানে আমাকে সেখানে ডাকা হয় টু ট্রেন, মানে আমি তো সেখানে ভিজিটিং ফ্যাকাল্টি, মানে আমি সেখানে ইনভাইটেড ফ্যাকাল্টি হিসেবে যাই। সেখানে আমার যতটুকু কন্ট্রিবিউশন, এবং শুধু তাই নয়, শুধু আমি শেখাই তা নয়, তাদের সঙ্গে ইন্টারাক্ট করতে করতে আমি অনেক জিনিস শিখি। কারণ তারা কিন্তু একদম ফ্রন্টে কাজ করছে। এরা কারা? পুলিশ? একদম পুলিশ, মানে পুলিশ স্টাফ। আচ্ছা, তাহলে
মানে এই দিকটা তোমার এন্ট্রিটা কি করে, বা এটা কেন, মানে কিভাবে এটা ঘটলো? খুব ছোট্ট হিস্ট্রি। আমারই এক পরিচিত দিদি, তিনি আমাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করান বিআইটি মেশরা, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেশরা, তখন ক্যালকাটা ক্যাম্পাস ছিল। আচ্ছা। তো কলকাতা ক্যাম্পাসে আমি তখন ফার্স্ট সাইবার সিকিউরিটি নিয়ে পড়ানো শুরু করি 2012-এ। পড়াতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, এবং আমি যাদের পড়ানো শুরু করলাম তারা সবাই কোনো না কোনো কলেজের প্রফেসর, কিংবা তারা মানে সেটা কাজ করতে করতে যে পড়া হয় সেরকম একটা। তো তোমার সাইবার সিকিউরিটি নিয়ে যে আমার এক্সপার্টিসটা সাইবার কিভাবে সিকিউরিটি তৈরি নিয়ে হলো? পড়াশুনোটা 2001 সালে, আচ্ছা। 2000 সালের আইন এটা। হুম হুম। 2001 সালে আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা শুরু করি। আচ্ছা আচ্ছা। তো তখন আমি এশিয়ান স্কুল অফ সাইবার লজে ফার্স্টে এটা নিয়ে একটা এক্সটেন্সিভ পড়াশুনো করি, এবং করবার পরে তারপর থেকে বিষয়টার উপর একটা ইন্টারেস্ট গ্রো করে। বেশ। 2012-তে তাদের পড়াতে গিয়ে দেখলাম যে তারা নিজেরাই তাদের সাইবার সচেতনতা যেটাকে আমরা বলি সেটা একেবারেই নেই, হুম এবং এমন এমন সব অ্যাক্টিভিটি তারা করছেন, হুম। তারা ভেরি নিয়ার ফিউচার দে আর গোয়িং টু বি ইন আ ডিপ সুপ আর কি। আচ্ছা। তো সেই অবস্থায় তখন আমার মনে হলো যে একজন শিক্ষিত মানুষের যদি এরকম অবস্থা হয়, তাহলে যারা সাধারণ মানুষ আমাদের সমাজে রয়েছেন, যাদের প্রত্যেকের হাতে একটা করে এরকম স্মার্টফোনের একটা ডিভাইস আছে, হুম তারা কি সত্যি স্মার্ট, হুম নাকি দি স্মার্টফোন ইজ স্মার্টার দ্যান দ্য ইউজার? হুম 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 তো সেটাই পরে দেখা গেল যে স্মার্টফোন ইজ অলওয়েজ স্মার্টার দ্যান দ্য ইউজার। হুম আমরা কখনো এই স্মার্টফোনটার থেকে স্মার্টার হতে পারছি না। হুম। এইটাই হয়ে গেল মূল প্রবলেম, যে জায়গা থেকে সমস্যাগুলো স্টার্ট হলো আর কি। এবারে 2013 সালে আমার সাইবার গুরুর স্থাপনা, 2013 সালের 1 ডিসেম্বর, তখন থেকে এই সাইবার গুরু জার্নিটা শুরু হলো। হুম অ্যান্ড দ্যাট ইজ অ্যান এক্সটেন্সিভ জার্নি। বহু জায়গায় পড়ানোর সুযোগ, বহু জায়গায় আহ, পড়তে যাওয়ার সুযোগ। শুধু তাই নয়, মানে যেখানে আমি পড়াতে গেছি যেসব জায়গায়, সেখানে অন্যান্য যারা রিসোর্স পার্সনসরা আসতেন, আমি তাদের ক্লাস করতাম। কেন? তার কারণ হচ্ছে যে এ তো আর শেখার কোনো শেষ নেই, হুম হুম হুম। প্রতিটা সময় কিছু না কিছু শেখার আছে। ঠিক। ফলে এই শেখার পর্বটা তখন ওই 2013 থেকেই কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস স্টার্ট হলো। বেশ। অ্যান্ড দিস অ্যাজ ইট ইজ অ্যান এভার চেঞ্জিং সাবজেক্ট, ফলে এভার আপডেশন হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন বিষয়, সেই নতুন বিষয়গুলো জানা শেখা। নিউজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হুম হুম সাইবার যেটা ঘটনাক্রম যেসবগুলো হুম। ঘটছে আমাদের চারপাশে, সেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ব্যাপারটা নিয়ে তখন থেকে চর্চা শুরু, এবং কাজ শুরু। কাজ শুরু। আর মানুষ এই মুহূর্তে, তুমি যেটা বললে যে মানুষ স্মার্টফোনের থেকে স্মার্টার নয়, স্মার্টফোন ইজ স্মার্টার, একদম অলওয়েজ। কত পার্সেন্ট মানুষ এই মুহূর্তে তোমার মনে হয় যে, মানে এটা জাস্ট, আমি তো, এটা তো কোনো রিসার্চ নেই, বাট জাস্ট একটা তোমার কাজ করা এবং তোমার ফিল্ডের অভিজ্ঞতা থেকে যদি জিজ্ঞেস করি, কত পার্সেন্ট মানুষ এখনো অবধি নিজের ফোনটা বা নিজের ইন্টারনেটের সঙ্গে যে কানেকশন, সেটা নিয়ে দে আর নট অ্যাওয়্যার যে তারা কতটা রিস্ক নিচ্ছে, মানে হাউ দে আর সিরিয়াস, বা তারা কি রাদার। রিস্ক হ্যাঁ, নিচ্ছে এটা কি তারা জানে? এটা হ্যাঁ, কত পার্সেন্ট মানুষ জানে? এখানে এই জানার বিষয়টা না একটা অদ্ভুত বিষয়, যেটা আমার পরে কাজ করতে গিয়ে মনে হয়েছে বা এখনো মনে হয়। হুম সেটা হচ্ছে যারা একদম জানেন না তারা খুব বেটার পজিশনে আছেন। আচ্ছা। তার কারণ হচ্ছে তাদের এটা জানার আগ্রহ রয়েছে, হুম যে আমি জানি না ভাই, জেনে নেব। হুম যারা অনেকটা জানেন তারা একটু বেটার পজিশনে আছেন, হুম কারণ তারা জানেন যে আমাদের ভালনারেবিলিটিগুলো কোন কোন জায়গায়, হুম আমরা সেই জায়গাগুলোকে সচেতন থাকব। সবচেয়ে বড় সমস্যা হয় যাদের নিয়ে, তারা হচ্ছে যারা অর্ধেক জানেন। হুম এবার এই অর্ধেক জানেন যারা, তারা অলওয়েজ মনে করেন যে এই সাইবার সুরক্ষা বা সাইবার সচেতনতার বিষয়টা একদম প্রয়োজনীয় নয়, এবং আমার তো এখনো অবধি কিছু হয়নি, অতএব যখন হবে তখন ভাব। আমি সবসময় এটা আমাকে অনেকে বলেও, মানে আমার যাদেরকে আমি হয়তো পিচ করলাম যে এই কোর্সটা একটু করে নাও, তাহলে তুমি সেফ থাকবে লাইফে, হুম বা এই ওয়ার্কশপটা হচ্ছে, এই ওয়ার্কশপটাতে পার্টিসিপেট করো, ইউল বি সেফ ইন লাইফ। তো সে আমাকে বললো, দরকার কি আছে, তুমি তো আছো। তা আমি তাকে বলি যে আমি অবভিয়াসলি রয়েছি, আমি অলওয়েজ আছি, কিন্তু আমি তাকে বলি যখন অ্যাট্যাকটা তোমার সঙ্গে হবে, তখন তুমি থাকবে, তোমার মাঝখানে একটা স্মার্টফোন থাকবে উইচ উইল বি কানেক্টেড ভায়া ইন্টারনেট, এবং তোমার সাথে ফ্রডস্টার থাকবে। হুম তখন কিন্তু আমি
কলে তোমার সঙ্গে থাকবো না, এবং ইন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বা 2-4 মিনিটের মধ্যে কিন্তু এন্টায়ার অঘটনগুলো ঘটে যাবে। তখন হাত পা কামড়ানো ছাড়া কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। তো ওই পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে হাউ উইল ইউ রিয়্যাক্ট, এইটা কিন্তু আগে থেকে শিখে নিতে হবে। এটা এরকম নয় যে আমি আছি বা অন্য কেউ সাইবার সিকিউরিটি এক্সপার্টস যারা রয়েছেন তারা আছেন, মানে একটা মানুষের নিজের অ্যাওয়ারনেসটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার খুব লেম্যান টার্মস জিজ্ঞেস করি তোমাকে, আমরা কিভাবে সাইবার ক্রাইম বা সাইবার সিকিউরিটির যে ব্রিচ সেটাতে কিভাবে এক্সপোজড, এটা কি তুমি একটু বলতে পারো আমাদের দর্শকদের জন্য? প্রথম কথা হচ্ছে যে দেখো, এক্সপোজারটা আমরা ধরো একটা ফোন যখন আমি পারচেস করলাম, আমি অ্যান্ড্রয়েড দিয়েই বলছি, কারণ আইওএস তো আর অধিকাংশ মানুষ ব্যবহার করেন না, খুব কম মানুষ ইউজ করেন, ম্যাক্সিমাম ব্যবহার করেন অ্যান্ড্রয়েডে আমরা কেনবার পরে প্রথম যখন আমরা লগ ইন করলাম, ফার্স্ট লগ ইন, তখনই কিন্তু আমাকে একটা ইমেল আইডি দিয়ে সমস্ত পারমিশন দিয়ে দিতে হলো গুগলকে, যে আমি আমার সব কিছু সে অ্যাক্সেস করতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে সাইবার সিকিউরিটির বিষয়টা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে একটা বিশ্বাসের উপরে। মানে আমরা আমাদের লোকাল গভর্নমেন্টকে বিশ্বাস করি না, কিন্তু আমরা গুগলকে বিশ্বাস করি। এটা একটা খুব অদ্ভুত সাইকোলজি আমাদের, কারণ এতদিন ধরে একটা লং ট্র্যাক রেকর্ডে আমাদের সমস্ত তথ্যগুলোকে কিন্তু সিকিউর রেখেছে তারা, কিন্তু এটা আমরা বলতে পারি না যে আগামীকাল তার সঙ্গেই একটা ব্রিচ হবে না, এটা আমরা বলতে পারি না। তাহলে আমরা যে অজস্র তথ্য, আমাদের সব তথ্য, মানে সেটা একটা নর্মাল সেলফি থেকে আরম্ভ করে আমাদের সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন, সেগুলোও কিন্তু আমরা বিভিন্ন ডেটা জায়েন্টস যারা তাদের কাছে দিয়ে রাখি, এবং আমরা তাদের উপর একটা অন্ধ বিশ্বাস আছে আমাদের যে আমাদের এই ডেটা ইজ 100% সিকিউরড। ফলে ভালনারেবল আমরা কতটা, এটা ডিফাইন করা ইজ নেক্সট টু ইম্পসিবল। আচ্ছা। এবং দ্বিতীয়ত আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই যে আজকে জাস্ট কদিন ধরেই একটা কেস নিয়ে কাজ হচ্ছে, তাতে হচ্ছে কি, একজন ওটিপি শেয়ার করেননি, কারণ আমরা জানি ওটিপি শেয়ার করলে ব্যাংক থেকে টাকা চলে যায়। তিনি ওটিপি শেয়ার করেননি, কিন্তু তা সত্ত্বেও তার ক্রেডিট কার্ডের থেকে টাকা গেছে। মানে হয়তো এই পডকাস্টটা শোনার পরে অনেকে কমেন্টেও লিখবেন যে এটা তো আমার সাথেও হয়েছে, এটা তো আমার সাথেও হয়েছে। তো হওয়ার পরেই দেখা গেল যে মানে তখন আমরা দেখলাম যে ওটিপিটা শেয়ার্ড হলো কি করে। এবারে ইফ দ্য ওটিপি ইজ নেভার শেয়ার্ড, তাহলে পয়সা যাওয়ার কোনো সম্ভাবনা নেই ইন্ডিয়ান ব্যাংকিং লিগাল সিস্টেম। তাহলে ওটিপিটা সামহাউ শেয়ার্ড হয়েছে, তাহলে হলোটা কি করে? হলো হচ্ছে যে তিনি দেখা গেল যে তিনি ফেসবুকে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন খেলেছিলেন, ওই আমাকে কোন নায়ক নায়কের মতো দেখতে, বুড়ো হলে কেমন হব, আমার জীবনে কবে বিয়ে হবে, গাড়িটা কেমন দেখতে হবে, বাড়িটা কেমন দেখতে হবে, ভিলাটা কেমন দেখতে হবে, আমি পরের জন্মে কি হব, তারপরে আরো অনেক রয়েছে। তো এই সব বিষয়গুলো আমরা খেলি। ফর আ সেকেন্ড আমি ধরে নিচ্ছি আমি সেটা তো একটা অ্যাপ কোম্পানি, সেই অ্যাপ কোম্পানির মালিক আমি। তাহলে এইটা দেখাবার জন্য আমি কি কোনো সাবস্ক্রাইবারের থেকে একটা পয়সাও নিচ্ছি না। যখন আমরা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনসগুলো খেলি, তাহলে আমি অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার আমি তাহলে বোকা, যে আমি কোনো পয়সা ছাড়া আমি একটা সার্ভিস দিচ্ছি। তাহলে কি সত্যি তাই? তা তো নয়। তাহলে কি হচ্ছে, ওখানে দেখুন একটা অপশন থাকে ট্যাপ টু প্লে। ওই ট্যাপ টু প্লে মানে হচ্ছে, এটাকে আমরা বলি ক্লিক র্যাপড কন্ট্রাক্ট। যখনই আপনি ক্লিক করলেন অন দি ট্যাপ টু প্লেতে, তখনই ইট ইজ আ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কোম্পানি, যে কোম্পানি তার ডিভাইসের সমস্ত তথ্য ওই ডিভাইস থেকে বার করে একটা সার্ভারে গিয়ে রাখবে। এটা আপনি পারমিশন দিয়ে দিলেন, তাহলে সেই ডেটাটা চলে গেল, এবং তার একটা কন্টিনিউয়াস অ্যাক্সেস, যদি অনেক কোম্পানি থাকে যারা কন্টিনিউয়াস অ্যাক্সেস রাখে, তাহলে কন্টিনিউয়াস অ্যাক্সেস রাখলো ডিভাইসের সমস্ত ডেটা, মানে ইনক্লুডিং ইয়োর ফটো গ্যালারি, ফোন বুক, SMS ইনবক্স, তার কন্টিনিউয়াস অ্যাক্সেস তাদের থাকছে। মানে আজকে যদি আমি একটা ফোন নাম্বার সেভ করি, নতুন নাম্বার আমি সেভ করি, দে উইল ইমিডিয়েটলি গেট দ্যাট নাম্বার। এবারে এটাতে যেটা হলো সেটা হচ্ছে যে, ফলে ইনবক্সের অ্যাক্সেস রইল। এবারে কেউ একজন তাকে একটা মেসেজ পাঠালো,
বা তাকে দিয়ে ইন্ডিউস করলো যে তুমি ব্যাংকে একটা কিছু করো, ওটিপি এলো, ওটিপিটা কিন্তু আমাকে শেয়ার করার দরকার নেই, ওটিপিটা তার অ্যাক্সেস রয়েছে, ফলে সেই ওটিপিটা সে দেখে নিয়ে সেখান থেকে পয়সা উঠিয়ে নিতে পারছে। বাপরে, আচ্ছা। ফলে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে হাউ মাচ উই আর গিভিং পারমিশন টু হুম, এটা হচ্ছে আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই এআই এর যুগে এখন আমাদের আমরা এআই দুনিয়ায় ঢুকে গেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেটা মাদার, মানে যেটা বেস লেভেল, সেটাকে বলা হয় মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে না, কারণ মেশিন লার্নিং করে আমাকে অজস্র তথ্য বার করে আনতে হবে, সেটা দিয়ে আমি অ্যালগরিদম ইউজ করে আমি কিছু একটা রেজাল্ট তৈরি করব, দ্যাট ইজ এআই। তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটার জন্য যে মেশিন লার্নিংটা দরকার, এই মেশিন লার্নিংটার জন্য আমাদের পারমিশন দরকার। ফলে অজস্র কোম্পানি যারা রয়েছে তারা করছে কি, দে আর টেকিং পারমিশনস লাইক এনিথিং, তারা সবাই কন্টিনিউয়াসলি পারমিশন নিয়ে যাচ্ছে এবং আমরা দিয়েও যাচ্ছি। এবারে উই ডোন্ট নো যে কোন কোম্পানি এআই এর জন্যই সেটা ব্যবহার করবে নাকি কোন কোম্পানি সেটাকে কোনো ক্রাইমের জন্য ব্যবহার করবে, দ্যাট উই ডোন্ট নো। তাহলে এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন যে আমরা কিন্তু এই যে কন্টিনিউয়াস অ্যাক্সেস টুয়ার্ডস দ্য ডেটা, টুয়ার্ডস আওয়ার পার্সোনাল ডেটা, এটাই কিন্তু আমাদের এখন কাল হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে এই অ্যালাউড আমরা ক্লিক করি, দেখিও না, পড়িও না কি আছে, কি অ্যালাউ করছি, কাকে অ্যালাউ করছি, কি অ্যালাউ করছি, কতটুকু অ্যালাউ করছি। রাইট। ইনফ্যাক্ট মানে আমি এটাও বলি যে হয়তো দেখা গেল যে কোনো একটা ওই কার রেন্টাল অ্যাপ, তাহলে এই কার রেন্টাল অ্যাপ কিন্তু যদি খুলে দেখা যায় অ্যাপ পারমিশনে, তারা কিন্তু ভিও অ্যাক্সেস করছে, মাইক্রোফোন অ্যাক্সেস করছে, তারা ফটো অ্যাক্সেস করছে, গ্যালারি অ্যাক্সেস করছে, তো তাদের তো গ্যালারি অ্যাক্সেস করার কোনো দরকার নেই। কারেক্ট, তাদের তো দরকার নেই, তাদের যেটা দরকার সেটা হচ্ছে লোকেশন অ্যাক্সেস, জিপিএস অ্যাক্সেস করলেই হয়ে যায়। তাহলে আমি যদি লোকেশনটুকু বাদ দিয়ে বাকি অ্যাক্সেসগুলোকে অফ করে দিই, তাহলে তো অ্যাপ উইল ওয়ার্ক প্রপারলি, কোনো অসুবিধা নেই। এবারে প্রশ্নটা হচ্ছে তাহলে ও অ্যাক্সেসটা করেছিল কেন? তার কারণ হচ্ছে যে আমি আমার প্রোফাইলে ছবিটা আপলোড করেছিলাম, আমার ছবি, তার জন্য অ্যাক্সেসটা তখন নিয়েছিল, বা ছবি আপলোড হয়ে গেছে হয়তো 5 বছর আগে, কিন্তু ওই অ্যাক্সেসটাকে আমরা আর বন্ধ করিনি। তুমি বলাতে একটা জিনিস মনে হলো, সেটা হলো অনেক ওয়েবসাইটে আমরা লগ ইন করি যখন, তখন আমরা অনেক সময় গুগল দিয়ে, ফেসবুক দিয়ে লগ ইন করি। এই যে লগ ইনটা করছি তখন তো পারমিশন গ্র্যান্টেড, এবং ওই পারমিশনটা কিন্তু রয়ে গেল। হ্যাঁ, আমরা হয়তো কদিন পরে ওই অ্যাপটাকে আর ব্যবহারই করবো না, কিন্তু রিভোক করছি না পারমিশনটাকে রিভোক করছি না। আমি যদি অ্যাপটাকে ডিলিটও করে দিই তাহলেও কিন্তু আমার পারমিশনটা রয়ে গেল, তাই না? একদম। ইফ ইউ অলসো ডিলিট দি অ্যাপ, তাহলে আমার পারমিশনটা তো থাকলো, যে আমরা কোনো সময়, এবং প্রচুর এপিকেস রয়েছে, মানে এপিকে মানে যেগুলো অ্যাপের ইয়েটা ফাইলসগুলো, সেগুলো হিডেন অবস্থায় থাকে, আমরা দেখতেও পাই না সেগুলো। অনেক সময় কত ম্যালওয়্যারস ঢোকে, এই যে গুড মর্নিং গুড নাইট মেসেজেসগুলো, জিআইএফ ফাইলসগুলো, ভিডিওসগুলো, প্রচুর ম্যালওয়্যার প্রোপাগেশন হচ্ছে এই দিয়ে। এবং যে কারণে আমি সবসময় বলি কি, যে আপনারা অটো ডাউনলোড অফ করে রাখবেন হোয়াটসঅ্যাপে। অটো ডাউনলোডটা অফ করে রাখলে কি হয়, অটো ডাউনলোড মিডিয়া, তাতে দুটো সুবিধা, একটা হচ্ছে ম্যালওয়্যার এফেকশন থেকে বাঁচলে, আর 2 নম্বর হচ্ছে যে তোমার ডিভাইসের মেমোরিটা একটু বাঁচলো আর মানে অজস্র আনসলিসিটেড একদম মেসেজ, মানে ভিডিওস, ফটোগ্রাফস, এগুলো কিন্তু আসছে আমাদের ফোনে, আমরা কিছু করার নেই। এবং কাউকে বলাও যাবে না, একটা বন্ধুকে বলাও যাবে না যে তুই আমার গুড মর্নিং মেসেজ পাঠাবি না। হ্যাঁ, কারেক্ট। মানে আমি যখন গুড মর্নিং করি তখন আমি GWDMRNI, দ্যাট ইজ আ বেটার অপশন। কারেক্ট কারেক্ট। ফলে সেই গুড মর্নিংয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা ফাইল পাঠাই তার মধ্যে যে কি এমবেডেড আছে নোবডি নোজ, কেউ জানি না আমরা। ফলে এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের, যে আমরা আমাদের কিন্তু পারমিশন ম্যানেজারে গিয়ে পারমিশনগুলোকে বন্ধ করতে লাগবে। যত রকমের পারমিশন আছে এবং কোন পারমিশন, মানে কোন অ্যাপ কী কী পারমিশন নিচ্ছে, এটা কিন্তু আমাদের একটু দেখার দরকার। অনেক অ্যাপ আছে যারা আমাদের ক্যামেরার পারমিশন নেয়, ফ্রন্ট ক্যামেরার। আমি সেই কারণে বলি মহিলাদেরকে, তা আপনারা কি করে রেখেছেন তো ঘোটালা জানা নেই, আপনারা মোবাইল নিয়ে ওয়াশরুম যাবেন না, কারণ কে অ্যাপ আপনাদের কি ছবি ভিডিও করছে আপনারা তো জানেন না। ইউ আর অ্যাবসলিউটলি মানে আনঅ্যাওয়্যার অ্যাবাউট দ্য সিচুয়েশন, যে আপনি 6 মাস আগে কোন অ্যাপকে পারমিশন দিয়েছিলেন, মনে রাখাও সম্ভব নয়। এবং সে যদি হিডেন অবস্থায় পড়ে রইল, আপনি জানছেন কি করে? কারেক্ট। ফলে
আমাদের প্রাইভেসি ইজ বেসিক্যালি ইজ আ মিথ। প্রাইভেসি বলে অ্যাজ সাচ কিছু নেই। যে আমাদের কোনো একটা জিনিস প্রাইভেট, এই জিনিসটা আমাদের মোবাইল দুনিয়ায় নেই। মানে ফিজিক্যাল প্রাইভেসিও নেই। মানে আমরা নিজেরা যতই ফিজিক্যাল প্রাইভেসি দুজনে মিলে মেনটেন করি না কেন, ভায়া দিস মোবাইল উই আর অ্যাবসলিউটলি আন্ডার থ্রেট। এই যে পৃথিবীটা, যে পৃথিবীটাতে আমরা এই মুহূর্তে আছি, যে পৃথিবীতে প্রাইভেসি বলছো তুমি ইজ এ মিথ। এবার আমাকে একটা কথা বলো যে তাহলে কি মানুষের যত এআই আসছে, তুমি বললে এআই আসছে, এআই আরো বাড়ছে এবং এআই আরো বড়ই হবে ভবিষ্যতে এবং খুব তাড়াতাড়ি হবে, কারণ মেশিন মানে এআই যেভাবে শিখছে তাতে খুবই তাড়াতাড়ি বড় হওয়ার কথা। এবার এরকম একটা দুনিয়ায় একটা পয়েন্টে গিয়ে সত্যি কি মানুষের প্রাইভেসি বলে আলটিমেটলি কিছুই থাকবে না? বা যদি মানুষ প্রাইভেট থাকতে চায় তাহলে কি করবে মানুষ? কিছু করতে পারবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড গিভিং ইনফরমেশন টু এভরিবডি, এবং আমরা যা তথ্য দিয়ে ফেলেছি তারপর আর প্রাইভেট থাকার জায়গা নেই। অলরেডি যা দিয়ে ফেলেছি তারপরে আর প্রাইভেট থাকার প্রশ্ন, মানে আমাদের চিন্তা করাটাই অন্যায় যে আমরা প্রাইভেট থাকবো, এই ভাবনাটাই হচ্ছে একটা মিথ। ফলে প্রাইভেসির আর কোনো জায়গা নেই অ্যাজ সাচ এই মুহূর্তে। এখন মানে এখনও বসে আছি, তোমার আমার মোবাইলে ব্যাংক থেকে পয়সা চলে গেল, এই ডেবিট মেসেজ আসছে না, এটা আমাদের কপাল, সৌভাগ্য। মানে আমরা এই লেভেলে ভালনারেবল। আচ্ছা, এই যে ডিজিটাল, যেহেতু ব্যাংক ফ্রড নিয়ে কথা বললে, এই যে এত ব্যাংক ফ্রড হয় কন্টিনিউয়াস, বিভিন্ন রকম নতুন নতুন ধরনের ফ্রড ক্রিয়েটিভ লোকজন মিলে বের করে আর কি। এবার এই ডিজিটাল মানি, এখন তো ক্যাশ লোকে কম ক্যারি করছে, এখন তো ডিজিটাল মানি ইজ দ্য মোর ইন থিং আর কি। হ্যাঁ, এবার সবাই ইউপিআইতে পেমেন্ট করছে সবাই। আমরা এইটা করাতে বা এই ডিজিটাল মানি হওয়াতে বা এই ডিজিটাল ট্রানজ্যাকশনের যে বারবারন্ত হওয়াতে তোমার কি মনে হয় কি সুবিধা হয়েছে আর কি অসুবিধা হচ্ছে? আমার মনে হয় না যে কোনো অসুবিধা হয়েছে বলে। আচ্ছা, পুরোটাই সুবিধে। তার কারণ হচ্ছে ব্ল্যাক মানি লেভেলটা একদম, মানে ব্ল্যাক মানিটা তো এই দিয়ে করা যাবে না কি ডিজিটাল মানি। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে এটা আমি সবসময় বলি, অনেকের হয়তো পয়সা চলে গেল, একটা ব্যাংক ফ্রড হলো, তিনি তারপরে ইন্টারনেট ব্যাংকিং বন্ধ করে দিলেন, তারপরে বন্ধ করে দিলেন, ইউপিআই বন্ধ করে দিলেন। গেটিং স্কেয়ার্ড, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তা আমি তাকে বলি যে আপনাকে ব্যবহারটা শিখে নিতে হবে। আপনার যদি কোনোদিন খাবার খেয়ে এন্টারিক ডিসঅর্ডার হয়, পেটের গন্ডগোল হয়, আপনি কি পরের দিন থেকে খাওয়া বন্ধ করে দেন? তা তো করেন না। বেটার খাবার খান, আপনি বেটার খাবার খান, যেটা আপনার জন্য সুবিধা খেলেন, যেটা আপনার জন্য পেটের জন্য বেটার সেটা খেলেন। তার মানে কি আমাদের ব্যবহারটা তো ব্যবহার করতেই হবে আর কি, সেটা তো নেসেসিটি। আমাদের যেটা করতে লাগবে সেটা হচ্ছে আমাদের শিখে ব্যবহারটা করতে লাগবে। আমরা যতক্ষণ না পর্যন্ত বিষয়টা শিখবো ততক্ষণ অবধি কিন্তু আমাদের সঙ্গে এই অঘটনগুলো ঘটতেই থাকবে। প্রতিদিন খুব কম করে হলেও 10 থেকে 12টা ভালনারেবিলিটি আমার কাছে রোজ আসছে, বাট আই এম সেফ বিকজ আই নো দ্য সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা জানাটা কিন্তু বিরাট একটা রকেট সায়েন্স নয়। আমি সবাইকে এটাই বলি যে আমাদের তো খুব সামান্য কিছু ছোট ছোট সাইকোলজিগুলোকে নিয়েই কাজ হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, কি করা হলো? ভয় দেখানো হলো। আপনি 25 লক্ষ টাকা লোন পেয়েছেন, স্করপিও গাড়ি জিতেছেন, লোভ দেখানো হলো। আপনি 5 টাকায় JBL এর হ্যান্ডসেট পাবেন, লোভ দেখানো হলো। আলটিমেটলি ভয়, লোভ, আমাদের জানার আগ্রহ, এইসবগুলোই তো হচ্ছে মেন কারণ। এবারে লোভ নানান রকম হচ্ছে, কারুর টাকার লোভ, কারুর তথ্যের লোভ, কারুর হয়তো একটা সার্ভিসের লোভ, কারুর সম্পর্কের লোভ, যে কারণে যেটাকে আমরা হানি ট্র্যাপিং বলি। ফলে সেই লোভে তারা পড়ে যাচ্ছে। সেক্সুয়াল অ্যাফিনিটি, সেটা একটা লোভ, সেই লোভেও তারা পড়ছে এবং সেই লোভের একটা সুযোগ নিচ্ছে। যারা ফ্রডস্টার্স তারা সিম্পলি আমাদের 3-4টে সাইকোলজি সুযোগ নেয়, তার বাইরে কিন্তু সাইবার সিকিউরিটিতে আর কিচ্ছু নেই। যেটাকে বলা হয় সাইবার সাইকোলজি, ইটস এ ভেরি ইমার্জিং সাবজেক্ট, যেটা নিয়ে আই এম ওয়ার্কিং অন ইট, যে কীভাবে কোন কোন সাইকোলজিগুলোকে নিয়ে আমাদের কাজে লাগানো হয় এবং তাদের কোন কোন সাইকোলজিগুলো রয়েছে আমাদের এই সাইকোলজিগুলোকে ইউজ করার জন্য, এবং সেটা থেকে আমরা কি করে সাইকোলজি। এবারে দেখো 1001খানা রকমের
ক্রাইমের পন্থা রয়েছে, হুম যেটাকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হুম তাহলে একটা মানুষকে তো আর 1000 একখানা বললে সে হয়তো 1000 একখানাই সকাল থেকে বিকেল অবধি দুলে দুলে মুখস্থ করে নিল, কিন্তু তাতে লাভ হলো না। কেন লাভ হলো না? কারণ কারণ 1002 1002 নম্বর নম্বরটাই যখন আসবে কারেক্ট তখন হি অর শি উইল বি এফেক্টেড। কারেক্ট একদমই তাই। তার মানে কি, আমাকে এমন একটা জিনিস শেখাতে হবে যে শেখানোটা সে 50,000 রকম ক্রাইম হলেও সেটাকে আটকাতে পারবে। তুমি বলছো And that is বেসিক, psychology. তুমি বলছো Basic. বেসিকটা। বেসিক, একদম বেসিকটা। মানে আমার তাকে জাভা পাইথন শেখানোর দরকার নেই। হুম হুম সাইবার সাইকোলজি মানেই জাভা পাইথন নয়। হুম হুম এটা ছাত্রছাত্রীরা প্রচুর ভুল করে, হুম যে আমাকে সাইবার সিকিউরিটি জানতে হবে মানেই আমাকে চাকরি করতে হবে। আরে বাবা, চাকরি করবার তো পরের প্রশ্ন। চাকরি করে যে কটা টাকা রোজগার করবে সে কটা টাকা আগে থাকবে, তবে তো চাকরিটা করবে। কারেক্ট। তাহলে চাকরি করবার পরে তারা বোকা বোকা ভুল করে, সেখান থেকে তারা পয়সা খোয়াচ্ছে। তাহলে তাদেরকে কি আমরা সাইবার শিক্ষিত বলবো? হুম ফলে এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, যে এবং আমরা শিখতেও চাই না। আমরা একদম উই আর নট অ্যাট অল কনসার্নড অ্যাবাউট আওয়ার ওন ডেটা সেফটি। আচ্ছা হ্যাঁ, এইটাও একটা বড় আমার, এরপরে আমি কথাটাই আসতে যেতাম। লোকজন এই যে এই যে আহ, এতটা ভালনারেবল হয়ে যাচ্ছে সাইবার অ্যাটাকের জন্য, এটা সম্পর্কে খুব বেশি মানুষ তো কথা বলছে না, না, খুব বেশি মানুষ এটা নিয়ে সেই অর্থে খুব একটা চিন্তাও করছে না। এটা কেন বলে তোমার মনে হয়? মানে কেন এত এটা তার কম কারণ হচ্ছে অ্যাওয়ারনেস? কোভিডের মতো আর কি, দেখতে পাওয়া যায় না তো ভাইরাসটা। কোভিড যদি সাইজ হাতির মতো হতো, সবাই সচেতন হয়ে যেত ওই হাতি আসছে। হুম মানে এবারে সাইবার সিকিউরিটি বিষয়টা তো তাই, দিস ইজ এন ইনভিজিবল থ্রেট। হুম মানে কখন কোন পয়েন্ট অফ টাইমে কার সঙ্গে হবে এটা তো নোবডি নোজ। কারেক্ট। ফলে দে আর অ্যাবসলিউটলি নট কনসার্নড অ্যাবাউট এবং দ্যাট। যতক্ষণ না নিজের সঙ্গে আমি একটা জিনিস বলি, ঘটছে আর কি, ঘটছে, ততক্ষণ আমি একটা হ্যাঁ। জিনিস বলি, পৃথিবীতে দু ধরনের মানুষ বসবাস করেন। হুম এক ধরনের মানুষ হচ্ছে যার সাথে সাইবার অ্যাটাক হয়ে গেছে এবং ভবিষ্যতে হবে। আর আরেক ধরনের মানুষ হচ্ছে যার সাথে অবভিয়াসলি সাইবার অ্যাটাক হবে। আচ্ছা, মানে হবে না এরকম লোক হবে না নেই? এরকম কোনো পপুলেশন থাকবে না। আচ্ছা। ফলে সাইবার সিকিউরিটি এমন একটা সাবজেক্ট, যেটা ধরো আমি একটা খোলা মাঠে গিয়ে দাঁড়ালাম, সেখানে 50,000 মানুষ আছে, এই 50,000 মানুষেরই সাইবার সিকিউরিটি জানা দরকার। মার্কেটটা এতটাই বড়, হুম এতটাই বড়। এবং মানে এটাকে যদি আমি ব্যবসায়িক দিক থেকে ভাবি তাহলে মার্কেট বলবো, আর যদি আমি প্রয়োজনের দিক থেকে বলি তাহলে সেটাকে আমি নেসেসিটি বলবো। হুম একদমই তাই। মানে নেসেসিটিটা কিন্তু এতটাই বড় হুম যে সাইবার সচেতন হবে না একটা বাচ্চা থেকে আরম্ভ করে। কারণ এখন বাচ্চাদের হাতে পর্যন্ত মোবাইল, হুম তারা কার্টুন না দেখে গেম না খেলে খায় না। এবং বাবা মাদের এখন সুবিধা হয়ে গেছে হুম যে আমাদের অন্যদিকে ঝামেলা নেই, একটা কার্টুন বা গেম চালিয়ে দাও, বাবা খেয়ে নেবে, আমাকে আর জ্বালাবে না বেশি। কারেক্ট। এর অনেকগুলো সাইকোলজিক্যাল ইস্যুস আসছে তার জন্য। হুম 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 আমি যদি টিভি দেখতে দেখতে খাই, বা আমি যদি অন্য কিছু একটা কাজ করতে করতে খাই, আমার সেই খাবারের পুষ্টিটা আমার লাগে না, বা সেটা কম হয়। তার কারণ হচ্ছে যে আমার খাবারে মনটা নেই। আমরা তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে খাই বেসিক্যালি, হুম। চোখ দিয়ে তাকে দেখবো, হাত দিয়ে অনুভব করবো, নাক দিয়ে ঘ্রাণটা নেব, শুকবো, হ্যাঁ। জিভে স্বাদ নেব। এই যে ইন্দ্রিয়গুলোর ব্যবহার, এই ইন্দ্রিয়গুলোর ব্যবহার তো হচ্ছে না। আমি একটা দিকে ফোকাসড, সেদিকে আমার কার্টুন চলছে, আমি আর একটা দিকে আরেকজন আমাকে গুজে গুজে দিচ্ছে, আমি খাচ্ছি। তাহলে এই সিচুয়েশনটাই কি দাঁড়াচ্ছে, এবং এটাতে আমাদের কারো কিছু কিছু বলার নেই এখন। তা সেটা তো একটা, দেখো ওই দিকটা তো একটা আছেই। এটা নিয়ে আমরা একজন সাইকোলজিস্টের সঙ্গেও কথা বলেছিলাম, একদম তিনিও সেম কথাই বলছেন। কিন্তু তার সঙ্গে তোমার যে এরিয়াটা, সেটাও তো খুব ভয়ের জায়গা। খুবই। যে সমস্ত মানুষের আসলে বোধহয় এই সাইবার, আচ্ছা আমাকে একটা কথা বলো, যে তাহলে যদি আমরা এতটাই, মানে আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত, তাহলে আমরা কি কি ইমিডিয়েটলি শুরু করব? মানে এই পডকাস্টটা যখন দেখছেন, যে আরেকজন দেখছেন, তিনি এই মুহূর্ত থেকে কি কি করবেন যাতে তার রিস্কটা একটুখানি কমে? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে তিনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায়, আমি ফেসবুকটাই ধরছি কারণ ওটাই ম্যাক্সিমাম লোক করে। তো আমি ফেসবুকে যাব, ফেসবুকের সেটিংসে যাব, হুম সেখানে গিয়ে একটা দেখবো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট বলে একটা অপশন আছে, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটস। আচ্ছা ওই অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবো আমি আজ অবধি কী কী অঘটন ঘটিয়েছি, এবং সেখানে আমার কোন কোন অ্যাপ, কোন কোন ওয়েবসাইট আমার কন্টিনিউয়াস পারমিশন নিয়ে বসে আছে, সেটা আমরা দেখতে পাবো।
দেখতে পেলে আমরা সেগুলোকে একটা একটা করে রিমুভ করে দেবো। রিমুভ অপশন আছে, হুম টার্ন অফের অপশন আছে একটা, সেটা টার্ন অফ করে দেবে যে কোনো অ্যাপে আমরা লগ ইন করতে গিয়ে আমাদের ফেসবুককে আর দেখাবে না রেজিস্ট্রেশনের সময়, আচ্ছা সেটা আমরা টার্ন অফ করতে পারি। এবং আমরা পারমিশনগুলো, যেমন ধরো মানে পুরোটাই তো ব্যবহারিক সমস্যা। এবার ব্যবহারিক সমস্যাটাতে কীরকমভাবে ইন্টারলিঙ্কড অ্যান্ড ইন্টার কানেক্টেড, জাস্ট একটা এক্সাম্পল বললে বুঝতে পারবে। তুমি নিশ্চয়ই একটা ঘটনা জানো যেটাকে আমরা বলি সেক্সটর্শন। হুম কাকে বলে? যে হঠাৎ করে তোমার ফোনে একটা অজানা ভিডিও কল এলো এবং সেই ভিডিও কলটাতে কোনো একজন সুন্দরী মেয়ে, তিনি একটা ভিডিও কল করলেন, করে তুমি, তোমার আবার ওই লোভ রয়েছে, তুমি সেই লোভে সেটাকে অ্যাক্সেস করলে। যেইমাত্র তুমি রিসিভ করলে ওদিক থেকে একটা নগ্ন ছবি এবং তোমার ফেসটা রেকর্ড হয়ে গেল, সেইটা দিয়ে তোমাকে এবার ব্ল্যাকমেল করা শুরু হবে। এই যে এক্সটর্শনটা শুরু হলো, সেই কারণে এটাকে আমরা বলি সেক্সটর্শন। এবারে ধরো তোমার ফেসবুকে তোমার যে ফ্রেন্ড লিস্ট, সেই ফ্রেন্ড লিস্ট হাইড করা আছে। তোমার ফেসবুকে তোমার বাবাকে, মাকে, ওয়াইফকে, ছেলেকে, মেয়েকে এটা হাইড করা আছে। তাহলে আমি কি তোমাকে এক্সটর্ট করতে পারবো? আমি তোমাকে কখন ডিফেম করব? যখন তুমি গোটা জিনিসটাকে ওপেন করে রাখবে। আমি তাদের কাছে সেই ছবিটা পাঠিয়ে তোমাকে ভয় দেখাবো যে দেখো আমি কিন্তু বউকে পাঠিয়ে দিচ্ছি, এবার তুমি বাড়ি গেলে বুঝবে কি হবে, যে তুমি এইসব কাণ্ড করে বেড়াচ্ছ, টাকা দাও তাহলে আমি এটা ডিলিট করব। এটাই তো হয় সেক্সটর্শনে। তাহলে এইটা তখনই করতে পারবে যখন তোমার যে ভিজিবিলিটি অফ দি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সেটা ওয়াইড ওপেন থাকবে, তাই তো? সেটাকে যদি আমরা ক্লোজ করে রাখি, ধরো কেউ ভিডিও কল করলো এক্সটর্ট করবার জন্য আমাকে, আমি কিছু না, নর্মাল বাংলা পদ্ধতি, এই ফ্রন্ট ক্যামেরার ওপরে একটা আঙুল চাপা দিয়ে ভিডিও কলটা রিসিভ করলাম, হোক না অচেনা নাম্বার, সে তো আমার ফেসই দেখতে পাবে না। আমি যদি আমাকে এক্সটর্ট করার উপকরণটাই তাকে না দিলাম, তাহলে সে এক্সটর্টটা করবে কি দিয়ে? এগুলো হচ্ছে ছোট ছোট নুস্কার, কি মানে ছোট ছোট কনসেপ্ট। এই কনসেপ্টগুলোই শেখানো হয় টু দি পিপল, সাধারণ মানুষকে এগুলোই শেখানো হয়। আচ্ছা, যে কিভাবে তার ব্যবহারিক জীবনে সে বাঁচবে। সোশ্যাল মিডিয়ার যত রকমের ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিগুলোকে কমাতে হবে। এবারে তুমি বলবে যে যারা সেলিব্রিটিস তাদের তো সব পাবলিক হতেই হবে, তারা অলওয়েজ ভালনারেবল, তাদের ভালনারেবিলিটি নিয়ে আমাদের কিছু করার নেই। তারা বোধহয় জানো যে আমরা তারা জানেন যে, এবং তার জন্য তাদের টিম রয়েছে, কাজ করে, তাদের ভালনারেবিলিটি নিয়ে কাজ হয়, তারা জানেন। কিন্তু সাধারণ মানুষের তো আর টিম নেই, পেছনে একটা ব্যাকআপ টিম নেই সে কি করছে না করছে সেটা দেখবার জন্য। ফলে তারা যখন একটা গন্ডগোলে পড়েন, স্পেশালি ফর দি লেডিজ অ্যান্ড কিডস। এবং রিসেন্টলি আমি তোমাকে একটা ডেটা বলি, FBI এর একটা খুব রিসেন্ট একটা অরেঞ্জ প্রেডিকশন রয়েছে। সেটা হচ্ছে খুব রিসেন্টলি সেক্সটর্শন ইজ গোয়িং টু গেট আ হিউজ রাইজ ফর দি কিডস। ফলে বাচ্চারা সাবধান। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমাদের যারা ভিউয়ার্স তাদের কিন্তু জানা দরকার, যে বাচ্চারা এই সেক্সটর্শনের শিকার বেশি হতে মানে হওয়ার জন্য রেডি। তারা একদম রেডি যে তাদের উপরে এই সেক্সটর্শনের শিকার হবেন তারা, প্রচুর বাচ্চারা হবে। কোন এজের, মানে এরকম কোন একটা বেসিক এজের আগে তো আমি ধরে নিলাম যে টিনেজার্স, আমি ধরে নিতে পারি টিনেজার্স, মানে 14 থেকে 13 থেকে, হ্যাঁ 13 থেকে টিন শুরু হয়, 19-এ গিয়ে শেষ হয়। হ্যাঁ, এই সময়ের বাচ্চাদের, এই সময়টা ইটস ভেরি ডেঞ্জারাস। কারণ তারপরে তাদের একটুখানি অ্যাটলিস্ট 17-18 বছর বয়সে তাদের একটু বোধ বুদ্ধি হয়, তারা একটু বাইরের জগৎটা শিখতে বুঝতে শেখে, ফলে তাদের ক্ষেত্রে ইজিয়ার বিষয়টা হ্যান্ডেল করা। যারা একদম ফ্রেশার তাদের পক্ষে হ্যান্ডেল করা মুশকিল। ফলে স্কুল কলেজগুলোতে দিস কোর্সেস আর ম্যান্ডেটরি, থাকতেই হবে। সাইবার সিকিউরিটি শেখাতেই হবে। ইতিহাস ভূগোল একটু কম জানলেও চলবে, সাইবার সিকিউরিটি কম জানলে এরপরে বাঁচা মুশকিল হবে। তো এরকম একটা সিচুয়েশনে আমরা কিন্তু ঢুকছি, অলরেডি ঢুকে গেছি, আরও গ্রেভ দিকে যাচ্ছি। এবার আমার একটা কথা বলো, এই যে এআই একটা সেই অর্থে আমাদের রিসেন্ট টাইমসের সবচেয়ে বড় ডিজিটাল রেভলিউশন।
এবং এআই তো অনেকদিন ধরেই নিজে 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 বিস্তার হচ্ছিল, এখন আমরা খুবই চারিদিকে শুনতে পাচ্ছি কথাটা। এই এআই কে তো প্রচুর লোক ইউজ করছে বিভিন্নভাবে। এটার কি কোনো পোটেনশিয়াল রিস্ক বা এটার কি কোনো পোটেনশিয়াল সেফটি মেজার আমাদের জন্য থাকা উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে যে এআইটা আমরা ব্যবহার করলে আমাদেরকে পারমিশন দিতে লাগবে। হুম, তা আমরা যদি আমাদের ব্যবহারগুলোকে একটু রেস্ট্রিক্ট করি, তাহলে আমরা সেখানে আমরা আগে এআই এর আগে কাজ করতাম না? নিশ্চয়ই করতাম। নিশ্চয়ই করতাম। তাহলে এআই আমরা একটা রেস্ট্রিকটিভ ব্যবহার দিই, তাদেরকে একটা রেস্ট্রিকটিভ অ্যাক্সেস দিই। যদি দরকার হয় আমি বিনা ডেটা রেখে আমাকে হয়তো এআই নিয়ে কাজ করতেই হবে, এরকম একটা সিচুয়েশন, তাহলে আমি একটা আলাদা ডিভাইস রাখবো, যে ডিভাইসে আমি কিছু আমার ছবি ভিডিও রাখবো না, এবং সেখানে আমি কোনোভাবে কোনো আমার ড্রাইভ বা কিছু কানেক্ট করব না। সেখানে আমি সেই ফোনটাতে আমি এআই ইউজ করি। তাতে কী হবে, আমাদের ডেটাগুলো কিছুটা সিকিওর হবে। হুম, আমাদের কিন্তু এরপরে সেগ্রিগেশন অফ ডিভাইসটা শুরু হতে চলে, মানে এটা কিন্তু একটা হ্যাবিট হয়ে যাওয়া উচিত, যে ব্যাংকের সাথে কানেক্টেড যে ফোনগুলো, সেই ফোনগুলো একদম ফিচার ফোন, সে আগের বোতাম টেপা ফোন হয়, হুম, ফিচার ফোন হলে ভালো হয়, হুম, যেখানে ইন্টারনেটের সময় কোনো কানেকশন কানেকশনই নেই। হ্যাঁ, যেখানে, তাহলে আমি সেফ। আমার তো সূত্রটা হচ্ছে ইন্টারনেট, যে কারণে অনেক সময় দেখা যায় কি কন্টিনিউয়াস অফেন্স হচ্ছে, আমার সঙ্গে অলরেডি একটা কানেক্টেড রয়েছে, কেউ আমাকে ইয়েতে নিয়ে নিয়েছে, রিমোট অ্যাক্সেসিবিলিটি এনিডেস্ক ফেনিডেস্কে আমাকে নিয়ে নিয়েছে। হুম, এবার আমার অ্যাকাউন্ট থেকে পয়সা যাচ্ছে বা আমার তথ্য সে নিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। প্রথম কাজটা কি, গিয়ে আগে ইন্টারনেটের সুইচটা বন্ধ করে দাও, রাউটারের সুইচটা বন্ধ করে দাও, ওখানেই তো ব্রেক হয়ে গেল, হুম, তার তো কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেল। এই বোধটা, ওই যখন আগুন লাগে মানুষ পারপ্লেক্সড হয়ে যায় না, হুম, হুম, এই বোধটা মানুষের সেই সময় কাজ করে না। কাদের কাজ করে? যারা ট্রেন্ড তাদের কাজ করে। তারা জানে তখন কোন পয়েন্ট অফ টাইমে কিভাবে রিয়্যাক্ট করতে হবে। তোমার কথা শুনে আমার যেটা মনে হলো সেটা হলো, আমার মনে হয় আহ, এই যে বোধটার কথা বললে, আমার মনে হয় এটা উম, আমি বুঝতে পেরেছি তুমি কোন পয়েন্টটা বলছো, যে পয়েন্টটাতে যে বেসিক্সগুলো অফ সাইবার হাইজিন, আমরা কি করে আহ, আমরা কোন রিস্কে আছি, কেন আছি, কি আছি, এই যে বেসিক পয়েন্টসগুলো, এগুলো যদি মানুষের জানা থাকে, তাহলে বোধহয় মানুষের ভয়টাও একটু কম লাগবে, পারপ্লেক্সটা একদম কম একদম, হবে। অনেক অনেক ভয় কম। এবং আরও একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে, এখন একটা খুব বড় ডিসঅর্ডার দেখতে পাচ্ছি আমি, আমার কাছে অনেক এরকম ডিসঅর্ডার আসছে, মানে অনেকে এরকম আসছেন যারা মনে করেন যে দে আর আন্ডার সার্ভেলেন্স, আচ্ছা, কিন্তু দিস ইজ তারা, ইন্টারেস্টিং। এটা একটা খুব অদ্ভুত বিষয় আর এটা কি। ইন্টারেস্টিং। তিনি দেয়ালে কান পেতে ঘর ঘর করে, এটা তো আমরা দোতলায় যদি পাখা চলে, আমরা একতলার দেয়ালে কান পাতলে ঘর ঘর আওয়াজ পাবো। একদম। তিনি দেয়ালে কান পেতে মনে হচ্ছে যে বাড়িতে কোথাও না কোথাও একটা মেশিন লাগানো আছে, আমাকে সারাক্ষণ ধরে আমরা কি কথা বলছি শুনছে। আচ্ছা, এটা দিস ইজ তার এ মাথায়, সাইকোলজিক্যাল থিং। দিস এ হ্যাঁ, সাইকোলজিক্যাল ইস্যু। একজন এসেছিলেন, তিনি আরও ক্রেজি, তার ইয়ে ছিল। তিনি বললেন কি যে আমি কি করতে চলেছি, আমার পাশের বাড়ির লোক সেটা আমাকে বলে দিচ্ছে। মানে ফিউচার দেখতে পাচ্ছেন তিনি, ফিউচার প্রেডিকশন। ফিউচার প্রেডিকশন। এবং তিনি পুলিশকে প্রচুর উৎপাত করেছেন, অনেক কিছু হয়েছে, পুলিশ তার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে সমস্ত ভেরিফিকেশন করেছেন, কোথাও কোনো ডিভাইস, কোথাও কোনো বাগস সেখানে দেওয়া নেই, সব ভেরিফাইড, এবং পুলিশ তারপরে আর তাকে পাত্তা দেয় না আর কি, তিনি বারবার করে গিয়ে থানায় উৎপাত করেন। আমি তার সাথে যখন কথা হলো, আমি তাকে বললাম যে আপনি সাইকোলজিস্ট দেখান, দিস ইজ নট আ সাইবার প্রবলেম, দিস ইজ আ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হুম, 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 এবং এটাকে বলা হয় ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার। হুম, হুম, ডুয়েল পার্সোনালিটি মানে আমারই মধ্যে দুটো ব্যক্তিত্ব কাজ করছে, যে ব্যক্তিত্ব দুটো আমাকে বিভিন্নভাবে ড্রাইভ করছে। হুম, একজন হচ্ছে আমি, আর একজন হচ্ছে যে যাকে আমি দেখছি সে, বা যে আমাকে ফিউচার প্রেডিক্ট করছে সে, যে আমার কানে ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে সে। হুম, ফলে এইটা যদি আমি সর্ট আউট করে ফেলতে পারি, এবং ওই যে ফার্স্ট যে ইস্যুটা বললাম, সেই ইস্যুটা ট্রিট করে, সেই যার হয়েছিল, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও। হুম। এবং এই দিকটাও আছে আর কি। এই দিকটাও রয়েছে, কারণ সাইবারের সঙ্গে সাইকোলজি হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। হুম, সাইকোলজি ছাড়া সাইবার হয় না। হুম, ফলে সাইবার এমন একটা ইস্যু, যদি তাকে আমি শুধু সাইবার ডোমেনে রাখি, তাহলে অসম্পূর্ণ পড়াশোনা হবে।
হুম 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 আমাকে তাকে সাইকোলজির সঙ্গে জুড়তেই হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোথায় আমরা বুঝতে পেরেছি আরও মানে একটা বিষয়, যেমন অনেকে আছেন, আমি না আর ওই আর সুইগি জোম্যাটো ইউজ করবো না, আমি ওগুলো আর ব্যবহার করবো না। কেন? না, একটা খবর দেখলাম, ইয়েতে অর্ডার করতে গিয়ে পয়সা চলে গেছে। এবারে সমস্যাটা কি হলো? অ্যাকচুয়ালি তো সেই অ্যাপের দোষ নয়। একদমই তাই। যিনি অঘটনটা ঘটিয়েছেন, যার সাথে এই সব অঘটন ঘটেছে, তিনি কী করেছেন? তিনি অ্যাপে অর্ডার করেছেন। এবার অ্যাপের যে ডেলিভারি পার্সন, তার চাকা লিক হয়ে গেছে, বর্ষা, ডেলিভারি দেরি হয়েছে, করতে গিয়ে 10 মিনিট লেট হচ্ছে, তার খিদে প্রচুর। এবার তিনি খিদে পেয়ে গেছে বলে তিনি কাস্টমার কেয়ার নম্বর খুঁজেছেন। কাস্টমার কেয়ার, আমি এক্ষুনি কমপ্লেন করবো ওর নামে। এবার খুঁজতে গিয়ে কী করেছেন? গুগলে অমুকের কাস্টমার কেয়ার নম্বর খুঁজেছেন। হি অর শি হ্যাজ ল্যান্ডেড অন আ মোবাইল নাম্বার। হুম কাস্টমার কেয়ার নাম্বার যে মোবাইল নাম্বার হয় না, হুম বা সেটা যে একটা ওই টোল ফ্রি নাম্বার হয়, বা এত বড় কোম্পানির একটা মোবাইল নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার হতে পারে না, কারেক্ট এই সেন্স তখন খিদেতে চলে গেছে আর কি। কারেক্ট। তখন তিনি ওই নাম্বারে কল করেছেন। কল করতে তখন তাকে ল্যান্ড করিয়েছে ইন আ ডিফারেন্ট ওয়েবসাইট। সেখান থেকে তার এনিডেস্ক ডাউনলোড করিয়েছে। ডাউনলোড করিয়ে তাকে দিয়ে একটা ইউপিআই ট্রানজ্যাকশন করিয়েছে। এবারে আমি যদি আমার ডিভাইসে বসে ইউপিআই ট্রানজ্যাকশন করি এবং আমার এনিডেস্ক অন থাকে, আরেকটা ডিভাইসে যার অ্যাক্সেস রয়েছে, আমি কি পিন দিলাম তো সে দেখে নিল, কারেক্ট সে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা বার করে নেবে। কারেক্ট কারেক্ট একদম। তার মানে তো এই সমস্যাটা তো ওই অ্যাপের প্রবলেম নয়, হুম বাট দ্য ডেপিকশন অফ দ্য নিউজ, এটা হলো কি অ্যাপে অর্ডার করতে গিয়ে পয়সা চলে গেল। হুম হুম। এগুলোতে মানুষ ভয় পাচ্ছে। আমি আমার সঙ্গে আমি যখন মানে আমার বাবার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, বাবা ওটিপি দিয়ে দিয়েছিল। এবার আমার সঙ্গে যেটা ঘটে সেটা হলো, আমার ল্যান্ডলর্ড আমাকে একদিন হঠাৎ ফোন করে बोला যে सीएससी का एक आदमी मुझे फ़ोन किया था तो क्या बिल पेंडिंग बोल रहा था। तो मैंने बोला बिल पेंडिंग, बट नहीं, कोई 81 रुपया या 81 रुपीज़ और समथिंग, वो शायद डिफरेंस अमाउंट है, वो अगर नहीं देंगे तो लाइट कट हो जाएगा। আমি বললাম ওকে। এবার ল্যান্ডলর্ড বলেছে, আমি জানি সিএসসির লোক বলেছে, ল্যান্ডলর্ড বলেছে মানে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে। এবার আমার কাছে ফোন নাম্বারটা আছে, আমি ফোন করি। ফোন করার পর উনি আমাকে বলেন যে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে। আমি বললাম কি লিখবো? অ্যাপটা খুঁজতে গিয়ে বলছে সিএসসি সঙ্গে একটা সম্ভবত ওই এনিডেস্ক কিংবা আরেকটা এরকম অ্যাপ আছে না, হ্যাঁ, অনেক অনেক আছে, অনেক আছে, তো এরকম অনেক একটা আছে, অ্যাপের সাইডে নাম আছে। আমি উপর जो दिख रहा है उसमें क्लिक कीजिए। ক্লিক করতে গিয়ে আমি দেখছি এটা তো রিমোট অ্যাক্সেস অ্যাপ। হ্যাঁ, আমি বললাম রিমোট অ্যাক্সেস অ্যাপ আপকো কিউ চাইয়ে, বলে ফোনটা রেখে দিচ্ছে। এবং না না সরি, ফোন রেখে দেয়নি, তখন বলছে যে রিমোট অ্যাক্সেস চাইয়ে क्योंकि অনেক কিছু ওদের নিজেদের মধ্যে কী সব বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপকো আভি मैं रिमोट एक्सेस ऐप, अच्छा আমি না নামিয়েই বলছে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার কি করবো? এবার বলছে आप एक काम कीजिए, आप यहाँ कोड जाइए। बताइए, आपका जो कोड दिख रहा है वो कोड बताइए। হ্যাঁ কোড বাতাইয়ে। কোড প্রথমে বললো, একটা কোড চাইলো। আমি বললাম আচ্ছা কোড ঠিক আছে দেবো, তুমি কি করতে চাও, এরপর কি করতে হবে? বলে 81 টাকায় পে করতে হবে। আমি তখন বুঝলাম যে আলটিমেটলি আমার ফোন স্ক্রিনটা অ্যাক্সেস করে ও ওই মুহূর্তে আমার ইউপিআইটা ইউপিআই ইউপিআইটা আমি কি করছি, কি পিন দিচ্ছি, ওটা দেখবে, দেখে ওটা ইয়ে করবে। তো আমি তো সঙ্গে সঙ্গে বন্ধ করলাম। কিন্তু আমাদেরই পরিচিত, আমাদেরই ইন্ডাস্ট্রির একজন অভিনেতা শান্তিলাল মুখার্জি, তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, আমি নিউজে দেখলাম পরে, সেম ঘটনা। তো এরকম বিভিন্ন রকম স্ক্যাম তো চারিদিকে ছড়িয়ে আছে, মানে আমি বলছি আমার সঙ্গেও এটা ঘটেছে। শুধুমাত্র সিএসসি নয়, আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে গ্যাস কানেকশন। ও এটাও সেম ভাবে সিএসসি গ্যাস এবং মানে কেন আমি সাইকোলজি বলছিলাম, তার কারণ তুমি সবসময় দেখবে যে হয় এসেনশিয়াল সার্ভিস, নইলে কারেন্ট অ্যাফেয়ার, এইগুলো নিয়ে সাইবার ক্রাইম সবসময় বেশি হয়। পুরোনো টপিক নিয়ে সাইবার ক্রাইম হয় না। কারেক্ট। আর এই যে এই ফোনটা করাটা তো ইম্পর্টেন্ট কেন ছিল, তার কারণ হলো বলেছিল না হলে লাইন আজকে রাতের মধ্যে কেটে দেওয়া হবে। কানেকশন ফিয়ার ফ্যাক্টর। হ্যাঁ, এবং তুমি যদি খুব মানে ফাইন টিউনিং অফ দি অ্যানালিসিস করো অফ দি সাইবার ক্রাইমস, তুমি দেখবে যে মানুষের 3টে জিনিসের মাত্র ক্ষতি হয়। একটা হচ্ছে তথ্য, একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে সম্মান। এই 3টে জিনিস বাদ দিয়ে সাইবার ক্রাইমে মানুষের আর অ্যাজ সাচ কোনো ক্ষতি হয় না। আর এই 3টে যদি ক্ষতি হয় তাহলে আর কিছু বাঁচে না, তাই না? ফলে
আমাদের কিন্তু এইটাই একটুখানি সজাগ সচেতন থাকতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চলেছি বা কি করছি আমরা। ফলে এটা একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত উইল গেট আওয়ার সেলফ ট্রেন্ড, আমরা ততক্ষণ পর্যন্ত ভালনারেবল। তুমি যে তিনটে জিনিসের কথা বললে, অর্থ, তথ্য এবং সম্মান, এই সম্মানের পার্টে অনেক এরকম ঘটনা, অনেক এরকম জিনিস শোনা যায় যে অনেক প্রাইভেট ভিডিওস, হ্যাঁ, পর্নোগ্রাফিক ভিডিওস বা প্রাইভেট মোমেন্টের ভিডিও, যে দুটো মানুষ হচ্ছে, মানে তারা খুব ক্লোজ আসছে এবং সেখানে তারা হয়তো নিজেদের মোবাইলে সেটা মেমোরাইজ করতে রেকর্ড করছে, কিন্তু সেগুলো পরবর্তীতে যে কোনো রকম পর্ন সাইটসে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং তাতে একটা মারাত্মক, মানে এই লিকড এমএমএস বা লিকড ভিডিও, এই নিয়ে একটা বড় ইন্ডাস্ট্রিও চলছে। একদম। এটার থেকে বাঁচা বা এটাকে আরেকটু, মানে এটাকে কিভাবে আটকানো যাবে, এটা হয় কি করে, প্রথম কথা আমাকে একটু বলো, আর এটার থেকে বাঁচবে কি করে লোকে? প্রথম কথা হচ্ছে ভিডিও না করা, এটাই বাঁচার একমাত্র উপায়। আর যেভাবে হয় সেটা হচ্ছে দুরকমভাবে লিকেজটা হয়। মানে আইদার কারোর সঙ্গে একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা কোনো একটা কারণে ব্রেকআপ হয়েছে, তো কোনো একজন তাদের মধ্যে, কিংবা তার বন্ধুবান্ধব হলো বা কেউ একজন হলো, সে টু টেক রিভেঞ্জ অন দি আদার সাইড, সে তাদের একটা খুব অন্তরঙ্গ ভিডিও সেটাকে আপলোড করে দিল। এটাকে আমরা বলি রিভেঞ্জ পর্ন। তো এই রিভেঞ্জ পর্ন একটা বড় ইস্যু। আর আরেকটা হচ্ছে কেউই আপলোড করলো না কিন্তু আপলোডেড হয়ে গেল। এটা কেন হলো? এটার কারণ হচ্ছে ওই যে বলেছিলাম পারমিশন, এই পারমিশন অফ দি ডেটাবেস, দ্য এন্টায়ার ডেটাবেস অফ আওয়ার ডিভাইস, সেটা যদি আমি একটা আনট্রাস্টেড অ্যাপকে দিয়ে রাখি, সেই আনট্রাস্টেড অ্যাপটার বেসিক কাজটাই তো হচ্ছে ডেটা মাইনিং করা আমার ডিভাইস থেকে। তাহলে সে ওই ডেটা মাইনিং করলো, সেখানে একটা চটপটা ইনফরমেশন পেলো, দ্যাট ইজ দ্যাট ভিডিও, তো সেই ভিডিওটা তো সে বেচবেই সাইটে, এটা তো স্বাভাবিক। ফলে অ্যাক্সেস ওভার দি ডিভাইস অ্যান্ড অ্যাক্সেস ওভার দি প্রোফাইলে তো আর এই ছবি বা ভিডিও থাকে না, ডিভাইসেই থাকে। তো ফলে সেইগুলো ডিভাইসের অ্যাক্সেস যদি আমরা কোনো কারণে কম্প্রোমাইজ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে একটা বড় ইস্যু হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে সেটা হচ্ছে যে হয়তো তুলে রাখা হয়েছে, আমি কোনো কারণে ফোনটা আমার চুরি গেল, কিংবা আমি ফোনটা বিক্রি করে দিলাম, বা ফোনটা ডিলিট করে আমি যদি ডিলিট করে দিই, রিকভারি সফটওয়্যার যে তুলে নেওয়া যায়, রিকভারি করা যাবে। ফলে ডিলিশন অফ পুরোনো, মানে আমি সবসময় বলবো রিমুভেবল ডিভাইস, মানে রিমুভেবল যে কার্ডসগুলো, সেগুলো ছাড়া ডিভাইস বিক্রি করুন। রিমুভেবল কার্ড কখনো ডিভাইস বিক্রির সঙ্গে দেবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আরেকটা জিনিস হয়, সেটা ফর ডেটা সেফটি আমি বলছি, যে আমরা অনেক সময় না, হয়তো দেখা যাচ্ছে যে আমি আমারই অফিসের কোনো একটা জায়গায় বসে কাজ করছি, বা হয়তো আমি কোনো ডিপার্টমেন্টের একজন অফিসার, তিনি তার সিস্টেমে কনসোলে কাজ করছেন, করতে করতে তিনি হয়তো চলে গেলেন, বেরিয়ে গেলেন অন্য কোনো একটা কাজে বা মিটিংয়ে গেলেন, এখানে গেলেন সেখানে গেলেন, তিনি তার ডিভাইসটাকে লগ আউট করলেন না। এখান থেকে কিন্তু একটা বড় স্যাবোটেজ হতে পারে। এটা ডিপার্টমেন্টাল ইস্যু থেকে বলছি, এটা আমি পর্নোগ্রাফিক পার্ট থেকে নয়। তার ডিভাইস, তার মেল থেকে খুলে তো তার নামে বা হায়ার অথরিটির নামে একটা খারাপ মেলও যেতে পারে, রাইট, অন্য কেউ একজন করতে পারে। এই সাইন আউট করার অভ্যেসটা আমাদের একদম নেই। আমি যে বললাম না, আমরা ভারতবর্ষের মানুষ, উই আর নট অ্যাট অল সেন্সিটাইজড অ্যাবাউট আওয়ার ওন পার্সোনাল ডেটা। আমরা এ ব্যাপারে একদম সেন্সিটাইজড নই। এই সেন্সিটাইজেশন আমাদের জাগাতে হবে, এটা আমাদের করতেই হবে। এটা না করা পর্যন্ত আমরা মানুষকে সচেতন করতে পারবো না যে আমার ডেটা ইজ সেফ উইথ মাই ওন বিহেভিয়ার। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ সাইবার ক্রাইম বা সাইবার অপরাধে ফেসে যাওয়া বা জড়িয়ে পড়া দুটোই, সবসময় যে আমার সাথে সাইবার ক্রাইম হবে তা নয়, আমি একটা সাইবার অপরাধে জড়িয়েও পড়তে পারি। কারেক্ট। কিভাবে? হয়তো দেখা গেল যে আমি আমার সমস্ত কার্ডের তথ্য বা আমার সব কিছু আমি দিয়ে রেখে দিয়েছি ফ্রডস্টারের কাছে, বা কোথাও এটা দিয়ে রেখে দিয়েছি,
হয়তো দেখা গেল যে আমার অ্যাকাউন্টে হঠাৎ করে 15 লাখ টাকা ঢুকলো, আবার বেরিয়ে চলে গেল। হুম তার মানে সামবডি হ্যাজ গট মাই অ্যাকাউন্ট অ্যাক্সেস। হুম এবং এটা অনেক সময় এরকম হচ্ছে যে অনেকে আছেন, তাদেরকে লোভ দেখিয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়া হচ্ছে, আচ্ছা। যে তুমি আমাকে তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও, আমি তোমাকে 40,000 টাকা দেবো। অ্যাক্সেস বলতে মানে তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস ইউজ মানে করবো? আমি তো, হ্যাঁ, মানে আই উইল ইউজ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আচ্ছা। এবং তুমি আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেবে, এটার জন্য আমি তোমাকে 40,000 টাকা দেবো। হুম, লোকে দিয়েও দিচ্ছে? লোকে দিয়েও দিচ্ছে, আচ্ছা। লোভে পড়ে। ওই যে বললাম লোভ, গ্রিড ফ্যাক্টর। তাহলে লোভে পড়ে লোকে দিয়েও দিল। এবারে কারুর একজনের অ্যাকাউন্ট থেকে পয়সা আনঅথরাইজলি উইথড্র করে তোমার অ্যাকাউন্টে ফেলা হলো, সেখান থেকে আবার বের করে আরেকজনের অ্যাকাউন্টে ফেলা হলো। তোমার থেকে তোমার অ্যাকাউন্ট থেকে কিছু পয়সা উইথড্র করে নিল কেউ একজন, আর বাকি টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে ফেলে সেখান থেকে উইথড্র করে নিল। পুলিশের কাছে গেটিং ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য এন্টায়ার মানি ট্রেল। এরপরে যখন এসে পৌঁছচ্ছে তোমার কাছে, হুম এবারে কি তোমার অ্যাকাউন্ট দিয়ে রুট করেছে টাকাটা, মানে মানি ট্রেল তো পুলিশ দেখতেই পাবে, ইটস ভেরি ইজি। তাহলে আমরা এই জায়গাটাতে লোভে পড়ে যাচ্ছি, লোভে পড়ে গিয়ে আমি আরেকজনকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হুম আমি ভাবছি কোনো অসুবিধা হবে না, কিন্তু এই এন্টায়ার ঘটনাটা দেখা গেল আমি কোনোভাবেই জড়িত নই, কিন্তু পুলিশ আমাকে এসে তুলে নিয়ে চলে গেল। হুম এবার হঠাৎ করে যদি আমার অ্যাকাউন্টে একটা আনঅথরাইজড পয়সা ঢোকে, হয়তো আমি কাউকে অ্যাক্সেস দিইনি, কিন্তু কেউ একজন আমার পয়সা আমার অ্যাকাউন্টে তো ঢোকাতে তো পারে, বের করতে পারবে না। যখনই আসবে তখনই আমার উচিত হচ্ছে আমাকে ব্যাংকে ইনফর্ম করা যেটা আমার যে নয়। এই পয়সাটা আমার নয়, আমার এই পয়সাটা নয়, ফলে এটাকে রিটার্ন করে নেওয়া হোক। হুম হুম আরেকটা কারণে মানুষ ভীষণ ফাঁসে, সেটা হচ্ছে যে এটিএমে টাকা উইথড্র করতে গিয়ে টাকা বেরোলো না, অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে গেল। খুব কমন প্রবলেম একটা, হুম আমার সাথেও ঘটেছে। হুম এটাতে মানুষ অনেকে করে কি, ওই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার খুঁজতে গেল গুগলে, আবার গিয়ে তার অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেল। বাকি মোডাস অপারেন্ডিগুলো সেম হুম 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 হলো। ফলে ওই কোথাও কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কাস্টমার কেয়ার নাম্বার খোঁজা মানেই গণ্ডগোল। হুম কারণ ওখানে হচ্ছে রবীন্দ্রনাথের ওই গান, হুম বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন এদি ফাঁকি, সব জায়গায় ফাঁদ পাতা রয়েছে, ফলে আর ফাঁকি দেওয়ার জায়গা নেই। হুম তাহলে আমাকে যে, মানে এবারে কি করে তারা, এবার আমি সবসময় বলি যে এই অবস্থায় আপনাকে কিচ্ছু করতে হবে না, নাথিং। আপনি দেখবেন 2 দিন পরে ঠিক আপনার অ্যাকাউন্টে পয়সাটা চলে এসছে। যদি না আসে, তখন এই স্লিপটা যেটা আপনার কাছে রয়েছে সেটা নিয়ে ব্যাংকে একটা নর্মাল চিঠি করে দেবেন যে অমুক এটিএম থেকে আমি তুলেছিলাম, আমার কাছে অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়ে গেছে, কিন্তু আমার পয়সাটা ডিসপেন্সড হয়নি। হুম ওটা দেখবেন আপনার অ্যাকাউন্টে আবার 2 দিন পরে চলে আসবে টাকাটা। আচ্ছা। এটার জন্য কিছু করতে হবে না। মানে এটা কোনো রকম ফ্রড বা ইত্যাদি ইত্যাদি কিছু নয়, টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ডিসঅর্ডার, ফল্ট একটা। ইটস এ টেকনিক্যাল ডিসঅর্ডার। রাইট। এটা যে কারোর সাথে যে কোনো পয়েন্ট অফ টাইমে হতে পারে। হুম এবারে অনেকে অনেকে একজন বলেছিলেন আমাকে যে না, আমি অনেক কমপ্লেন করেছি, আমার কাছে আসেনি টাকাটা। তাহলে যদি টাকা না আসে তখন হায়ার অথরিটিকে জানালে দিয়ে দেবে টাকাটা, মানে ইটস নট আ বিগ ডিল, এটা হয়ে যাবে। হুম মানে এটার জন্য পারপ্লেক্সড হয়ে মানুষ খুঁজে বেড়ায় কাস্টমার কেয়ার নাম্বার, হুম ওইটা করতে গিয়ে গন্ডগোলটা বেশি পাকে। বুঝলাম। তার মানে কাস্টমার কেয়ার নাম্বার খোঁজার আগে একটুখানি সাবধানে, এবং কাস্টমার কেয়ার নাম্বারগুলোকে আমাদেরকে অরিজিনাল জায়গায় গিয়ে কাস্টমার কেয়ার নম্বর দেখা ভালো। মানে এবার যদি আমার সেটা কার্ডের প্রবলেম হয়, দেখবে যে ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পিছনে কাস্টমার কেয়ার নম্বরটা দেওয়াই থাকে, একদম। ফলে আমার কোথাও খোঁজার দরকার নেই তো। মানে হ্যাঁ, আমি direct card থেকে দেখি, ইন্টারনেটে খোঁজার দরকারই নেই। দরকারই নেই। অ্যাপেও থাকে অনেক সময়, যদি অ্যাপেও থাকছে। যদি ফোনে অ্যাপ থাকে। ফোনে অ্যাপ থাকলে সেখান থেকেও কানেক্ট করা যাচ্ছে। এখন চ্যাট বটস হয়ে গেছে, রাইট রাইট। ফলে চ্যাট বটসগুলোতে এখন কানেক্ট করা যায়, ফলে অসুবিধা কিছু নেই। এবার একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে কোনো রকমের সাইবার ফ্রড, সাইবার ক্রাইমের শিকার কেউ একটা হয়ে গেল, প্রথম মানে হোয়াট শুড বি ডান, কি করা উচিত ইমিডিয়েটলি? প্রথম 5 মিনিট কিচ্ছু করা উচিত নয়, কারণ তার যা তখন মানসিক অবস্থা থাকে, সেই অবস্থায় তিনি যখনই কিছু একটা করতে যাবেন সেটা আরও বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে। হুম ফলে প্রথম 5 মিনিট চুপটি করে কিছু না ঘেঁটে বসে থাকাটা হচ্ছে বেটার। হুম তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে আইদার 1930-তে কল করা, যেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার। হুম
ঠিক আছে, 1930 1930 1930 এই 1930 কল করা। যদি 1930 কোনোভাবে রেসপন্ড করলো না, তখন যেটা করা সেটা হচ্ছে cybercrime.gov.in এইখানে গিয়ে কমপ্লেনটা রেজিস্টার করা। হয়তো দেখা গেল যে আমার এমন একটা সময় ঘটনাটা ঘটেছে বা এমন একটা দিন ঘটেছে যখন আমার ব্যাংক খোলা নেই, কারণ এগুলো ম্যাক্সিমাম দেখবেন শুক্রবার করে ঘটে। পরের দিন সেকেন্ড স্যাটারডে, তারপরের দিন রবিবার, ব্যাংক বন্ধ, ইয়েতে গিয়ে সোমবারের আগে কোনো কাজ হবে না। ফলে ম্যাক্সিমাম এগুলো সব ওই শনিবার সকাল, শনিবার রাত্রি এগুলো টার্গেট করে। এগুলোতে বেশি অ্যাক্টিভিটি হয়, ফলে সেই সময়গুলো একটু সাবধান থাকা। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কারণে এরকম হলো, প্রথম হচ্ছে আমরা cybercrime.gov.in কমপ্লেনটা ফাইল করব উইথ অল দি ওই ট্রানজ্যাকশন আইডিগুলোকে আমাকে জানতে হবে। সেগুলো আমার SMS চলে আসে, ট্রানজ্যাকশন আইডিগুলো, ওগুলোকে রেখে দিতে হবে। রেখে দিয়ে প্রথমে কার্ডটা ব্লক করিয়ে দেওয়া, ব্যাংকের ওই ইয়েতে ফোন করে কার্ডটা ব্লক করিয়ে দিয়ে আমাদের ওই cybercrime.gov.in উইথ অল ডেটা কমপ্লেনটা ফাইল করে দেওয়া। আচ্ছা, এটা করলে যেটা হবে, এটা যদি আমরা 1 ঘন্টার মধ্যে করতে পারি, যেটা হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাকাউন্ট যেখানে আমার পয়সাটা গেল সেখানে অন হোল্ড হয়ে যাবে। সেটা কি ইমিডিয়েট হয়ে যাবে? ইমিডিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবং দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট প্রসেস। আচ্ছা, এবং অটোমেটিক্যালি আমি যে কমিশনারেট বা থানার দেব, ডিক্লারেশন দেব, তাদের কাছে অটোমেটিক্যালি এই কমপ্লেনটা ফরওয়ার্ডেড হয়ে যাবে, সো দ্যাট দে ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশন। আচ্ছা, মানে ইমিডিয়েট অ্যাকশন হয়? ওকে, একদম হয়। এবং হয় বলেই প্রচুর টাকা ফেরত হয়। মানে যখনই ওইটা আমরা ইমিডিয়েটলি করতে পারবো, তখনই যেটা হবে পুট অন হোল্ড হয়ে গেল। তখন থানার কাছে গেল, থানা যা যা প্রসিডিওর আছে সেগুলো করে ওটাকে রিফান্ড ব্যাক করায়। ওটা একটা ইনভেস্টিগেশন টাইম লাগে, কিন্তু পয়সাটা ফেরত হয়। এবারে কেউ কোনো একটা জিনিস ধর পারচেস করে ফেলেছে, তখন সেখানে ডিফিকাল্ট। হয়তো আমি চাল ডাল তেল নুন কিনে ফেলেছি, তাহলে আমি তো আর পয়সা ফেরত পাবো না। কারেক্ট। বা আমাকে কেউ আমার কার্ড ডিটেল দিতে বলেছে $2 বলে, সেখানে কেটে নিল অ্যাকচুয়ালি $200। হ্যাঁ, এবার কিছু মানে পয়সাটা গেল যেখানে, সেখানে গিয়ে পুট অন হোল্ড হয়ে যাবে ইফ আই ফাইল দ্য কমপ্লেন্ট ইমিডিয়েট। কারেক্ট, সেটাই। এমনও ঘটনা ঘটেছে, সেই ভদ্রলোককে দিয়ে এরকমভাবে রিমোট অ্যাক্সেস নিয়ে তার সাথে কন্টিনিউয়াস কথা বলতে বলতে তাকে দিয়ে একটা 20 লাখ টাকা পার্সোনাল লোন করে দিয়েছে ফ্রম আ শিডিউল্ড ব্যাংক, ব্যাংকের নাম বলবো না। আচ্ছা, ফ্রম আ শিডিউল্ড ব্যাংক পার্সোনাল লোন করিয়ে দিয়েছে। দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে তার অ্যাকাউন্টে যেই লোনের টাকাটা ঢুকেছে তার অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছে, কারণ অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, অ্যাকাউন্ট থেকে বের করে দিয়েছে। এবার যখনই বের করে নিয়েছে, এবং সেটাও ভয় দেখিয়ে, গ্রিড ফ্যাক্টর কাজ করেছে, এই ফিয়ার ফ্যাক্টর কাজ করেছে। তাকে বলেছে আমি এই নার্কোটিক্স থেকে বলছি, অমুক তমুক, আপনার নামে এরকম পার্সেল এসছে, তার মধ্যে নার্কোটিক ড্রাগস আছে, এক্সপায়ার্ড পাসপোর্ট আছে, অমুক আছে, ফরেন কারেন্সি রয়েছে। তাকে ভয়টায় দেখিয়ে এইসব কাণ্ড করে তাকে দিয়ে 20 লাখ টাকা লোন করিয়েছে। লোন করিয়ে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছে। এবারে ব্যাংক তো তার পেছনে পড়ে রয়েছে 20 লাখ টাকার লোন, তাকে তো রিপে করতে হবে। ব্যাংক তাকে এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছে, রিপেমেন্ট শিডিউল পাঠিয়ে দিয়েছে, এবার তাকে তো পে করতে হবে, আর অপশন নেই। মানে সে নিজে নিলই না, বরঞ্চ পয়সাটা নিলই না, কিন্তু ব্যাংকের সিস্টেমে তো সেই নিল। হ্যাঁ, সেটাই পয়েন্ট। ব্যাংকের সিস্টেমে তার ফ্রডস্টার পয়সা নেয়নি। কারেক্ট, সেই নিয়েছে। ব্যাংকের সিস্টেমে তো সেই নিয়েছে, ফলে এখানে ব্যাংকের দোষ নয়, ব্যাংক তো তার থেকেই পয়সা উসুল করবে, এটাই স্বাভাবিক। এতে ব্যাংকিং সেগমেন্টসের একটা বিরাট লস হচ্ছে। এই যে সাইবার ক্রাইমস, এই যে ফাইন্যান্সিয়াল ফ্রডসে ব্যাংকিং সিস্টেমে একটা বিরাট লস। ফলে সাইবার যে কোনো একটা ঘটনা ঘটলে দ্য ফার্স্ট রেসপন্স ইজ 1930 কল অর অনলাইন কমপ্লেন ফাইলিং ইন cybercrime.gov.in। এর বাইরে কোনো দ্বিতীয় গত্যন্তর নেই। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে অনেকের ফোন হারিয়ে যায়। হয়তো ফোন হারিয়ে গেল, সিম হয়ে গেল, লস হয়ে গেল, বা ফোন ট্যাফকপ বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাপ্লিকেশন রয়েছে। সেই ট্যাফকপে গিয়ে আমরা আমাদের সিমের ডিটেলস দিয়ে উই ক্যান ব্লক দ্য এভরিথিং। মানে সেখান থেকে আমরা ওই সিমগুলোকে, ডিভাইসগুলোকে ব্লক করতে পারবো, সিমগুলোকে ব্লক করে দিতে পারবো।
হ্যাঁ, এবং সেই ডিভাইসের কোনো অ্যাক্সেস কোনো কারোর কাছে অ্যাক্সেস থাকবে না। কারোর কাছে থাকবে না, পরে যদি কোনো কারণে আমি ফেরত পাই আমাকে ওখান থেকে আবার আনব্লক করে নিতে হবে। এই সাইবার ক্রাইমের তার মানে তো একটা আলাদা দিক আমাদের একদমই আলাদা দিক, সংবিধানে নিশ্চয়ই একদম আলাদা। তৈরি হয়েছে। হ্যাঁ, মানে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000, সেটা পরে তৈরি হচ্ছে একদম এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট। আমাদের 2008-এ তার অ্যামেন্ডমেন্ট হয়। 2008-এর অ্যামেন্ডমেন্টের পরে তারপরে আর ফার্দার অ্যামেন্ডমেন্ট কিছু হয়নি, কিন্তু তাছাড়া অনেক রুলস এসছে, অনেক রুলস এসছে। যেমন আমাদের ফর দি ইন্টারমিডিয়ারিজ এবং এথিক্স গাইডলাইন্স, সেটা এসছে 2022-এ। ফলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এই যে এতটা চেঞ্জ হচ্ছে সাইবার ওয়ার্ল্ড, তো সেই অনুযায়ী কি আইনেও অ্যামেন্ডমেন্ট আসা খুব ইমিডিয়েটলি মানে দরকার খুব নয়? ইমিডিয়েট দরকার, খুব। এবং আইটি অ্যাক্ট 2008-এর আইন এখনো পর্যন্ত 2024-এ তার অ্যামেন্ডমেন্ট হলো না। দিস ইজ এ সিরিয়াস কনসার্ন। এটা একটা সিরিয়াস কনসার্ন, কারণ অনেক ইয়ে রয়েছে। যেমন সেকশন আমাদের 66A সুপ্রিম কোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের শ্রেয়া সিংঘলের জাজমেন্টে 2005-এ ওটা ইয়ে হয়ে গেল, মানে রিপিল্ড হয়ে গেল। ওই সেকশন 66A, সেন্ডিং অফেন্সিভ মেসেজেস ভায়া ইলেকট্রনিক কমিউনিকেশন, যেটা একটা খুব ক্রিটিক্যাল ইস্যু। একটা মানুষ আর একটা মানুষকে অফেন্সিভ মেসেজ পাঠাচ্ছে ভায়া ইলেকট্রনিক কমিউনিকেশন। এবারে এখানে অফেন্সিভ ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। আমি তোমাকে বললাম থ্যাংক ইউ, তুমি বলবে রাজশ্রী তোমার সাহস হয় কি করে আমাকে থ্যাংক ইউ বলার? ঠিক। এবার তোমার কাছে থ্যাংক ইউটা অফেন্সিভ লাগলো কি, এই ডেফিনিশন তো আইন দিতে পারো, তাই না? ফলে সেই কারণে ওই সেকশনটাকে তুলে দেওয়া হলো, আইপিসি দিয়েই হ্যান্ডেলড হয়। তারপরে এখন আমাদের নতুন খোল নড়ছে পারতে আবার নতুন আইপিসি এলো, যদিও সেটা এখনো ইমপ্লিমেন্টেড হয়নি। কিন্তু তা সত্ত্বেও এই যে বিষয়গুলোর একটা ফাইন টিউনিং অ্যান্ড অ্যানালিসিস, এটা তো দেখো তুমি যা বলছো তাতে তো এটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত। এবং আমার তো মনে হয় সাইবার ল প্রত্যেক বছর বদলানো। হ্যাঁ, আমিও সেটাই মনে হয়, প্রতি বছর বদলানো উচিত, মানে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দি নেশন বা অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট অফ দি সোসাইটি সাইবার ল বছর বছর বদলাচ্ছে, এবং বছর বছর বদলানো হবে, এটাই রুল করে দেওয়া উচিত সাইবার ল এর ক্ষেত্রে। কারণ সাইবার ল তো পারবো না, সাইবার ক্রাইম তো মাসে দিনে এই মুহূর্তে হয়তো তুমি কথা বলছি বসে, এই মুহূর্তে হয়তো 10 জন সাইবার ক্রাইম হয়ে গেছে। মানে এই মুহূর্তে আমাদের আশপাশে হয়তো 10 জন ভেবে নিয়েছে কি করবে ভবিষ্যতে সাইবার ক্রাইম নিয়ে, নতুন আইডিয়া। উই ডোন্ট নো, উই নেভার নো। আচ্ছা, বেশ। এবার আমাকে বলো যে সাধারণ মানুষ যারা আমার পডকাস্টের দর্শক, এই পডকাস্টের থেকে ধরো এই পডকাস্টের কোনো পার্ট তারা দেখলো, তোমার কথা শুনলো, তারা যদি এই অ্যাওয়ারনেসটা সম্পর্কে বা এই অ্যাওয়ারনেসটা তাদের শিখতে হয় বা জানতে হয় বা বুঝতে হয়, সেটা তারা কি করে করবে? দেখো, এটা একটা ওপেন সোর্স তো প্রচুর আছে আর কি, মানে আমি অন্যান্য ইনস্টিটিউশনস বা সেগুলোর ব্যাপারে বলতে পারি না আর কি, সেটা আমার অথরিটির বাইরে। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার নিজের ইনস্টিটিউশনের ব্যাপারে। আমার ইনস্টিটিউশন যেটা সাইবার গুরু, সেটার ওয়েবসাইট আইডি হচ্ছে thecyberguru.com। তো thecyberguru.com। তো এই যে সাইটটা, এই সাইটে আমার 3খানা কোর্সেস চলে। একটা কোর্স হচ্ছে ফর কমন পিপল, একদম সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ বুঝবেন এরকম ল্যাঙ্গুয়েজে দেওয়া, তার বাংলা ভার্সন আমাদের কাজ চলছে। সেকেন্ড হচ্ছে যে অনলি ফর স্টুডেন্টস, ক্লাস 8 অনওয়ার্ডস টিল কলেজ লেভেল অবধি এই স্টুডেন্টদেরকে আমরা শেখাই একটা কোর্সে। এগুলো সব 1 মাস করে কোর্স, অত্যন্ত সামান্য কম খরচে এই কোর্সগুলো করানো হয়। থার্ড যে কোর্সটা, দ্যাট ইজ অ্যান এক্সটেন্সিভ এবং অ্যাডভান্স কোর্স, সেটা যে কেউ করতে পারে, স্টুডেন্টও করতে পারে। ওই বেসিক্সগুলোর সঙ্গে কিছু অ্যাডভান্স সেখানে, মানে লিগ্যালিটিস, তার ক্রাইমসে কীভাবে হ্যান্ডেল করবে, সেই সব এন্টায়ার জিনিসগুলো দেওয়া রয়েছে, উইথ দ্য সাইবার সাইকোলজি পার্ট। এই কোর্সটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা ইটস আ ন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ডের একটা কোর্স, যেটা কিন্তু তারা করতে পারেন অতি কম খরচায়। তারা এই কোর্সগুলো করলে আমার মনে হয় না যে তাদেরকে কোনো সাইবার কন বলি আমরা, যারা অপরাধ করেন আর কি, বা সাইবার ফ্রডস্টার্স, তারা বোকা বানাতে পারবে বলে। ওভারঅল এতক্ষণ ধরে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, একটা হলো আমরা বোধহয় জ্ঞান পাপি বেশিরভাগ মানুষই, আমরা জানি যে আমাদের
এত কিছু শুনি চারিদিকে, বিভিন্ন কিছু হয়, কিন্তু স্টিল আমরা অনেক কিছু এরকম করে ফেলি যেটা আমাদের তখন করতে ভালো লাগছে, দেখা যাবে পরে কী হয়, আমার সঙ্গে তো হয়নি, ও অন্যের সঙ্গে হলে দেখা যাবে, আমার সঙ্গে হলে দেখা যাবে, করে নেবো ম্যানেজ। ব্যাপারটা বোধহয় রাউসির পুরো কথাটা শুনে আমার মনে হয় এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন ব্যাপারটা বোধহয় অত ইজিও না। কারণ এরকম অনেক এফেক্ট আছে যেটা বোধহয় আমরা বুঝতেই পারছি না। রাউসিও আমাদের অফলাইনে কথা হচ্ছিল তখন বলছিল যে এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা বুঝতেই পারছি না, আমাদের ডিরেক্ট ক্ষতি না, তাই না? হ্যাঁ, এবং সেখানে আমাদের ডেটা ইউজ মানে হচ্ছে, ডিরেক্ট ক্ষতির এফেক্টটা আমরা বুঝতে পারি না, এফেক্টটা আমরা বুঝতে পারি, ক্ষতিটা ক্ষতিটা ডিরেক্টই। হ্যাঁ, ক্ষতিটা ডিরেক্টই। এখনো পর্যন্ত ভারতবর্ষে এরকম আইন নেই যে ডেটা বিক্রি করা যাবে না, ডেটা সেলিং এর উপরে আইন নেই, কিন্তু ডেটা সেল হচ্ছে প্রচুর। উইদাউট পারমিশন আমার ডেটা নিয়ে। আচ্ছা, এই আইনটা মানে যেই লটার কথা বলছো তুমি, সেই লটা কি শুধুমাত্র মানে ভারতবর্ষেই নেই নাকি সারা বিশ্বেই নেই? মানে এই ডেটা বিক্রি করার ব্যাপারটা অনেক জায়গাতেই রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে যেখানে কিন্তু আমার ডেটা আমি কাকে দেব, কতটা দেব, কিভাবে দেব, সেটা দ্যাট ইজ ডিসাইডেড। এখানে মানে ভারতবর্ষে এখন অবধি এরকম কোনো মানে আইন নেই। রুল আছে কিন্তু সেই রুল আপনি মানে তুমি তো বুঝতে পারবে না যে সেই রুলের মানা হচ্ছে কি হচ্ছে না। আরেকটা জিনিস আমার মনে হয়, এই পুরো কথা শুনে আমি আরেকটা জিনিস আমার নিজেরও কোথাও একটা মনে বারবারই হয় যে আমরা এখন এটার বাইরে আর থাকতে পারবো না, আমাদের কাছে কোনো অপশন নেই। তো আমাদেরকে এই সময়ের মধ্যেই থাকতে হবে। এই সময়ের মধ্যে যখন থাকতেই হবে তাহলে শিখে থাকাটা ভালো, সেই একটু বুঝে থাকাটা ভালো, একটু সাবধানে থাকাটা ভালো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি এই কোর্সটা করতে হয়, তুমি যেটা বললে যে কোর্সটা করার জন্য তোমার ওয়েবসাইটে যেতে, সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি কারো মনে হয় যে স্টুডেন্টদের, নিজেদের বাচ্চাদের বা নিজেরা কোনো রকমভাবে জানতে চাও, তাহলে গো অ্যান্ড ভিজিট দ্যাট ওয়েবসাইট। আমি এই লিঙ্কটাও, এই ট্যাফকপের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা মোবাইলে দেখছেন তারা গিয়ে সেই ট্যাফকপ বিষয়টা কি, এই বিষয়ে একটু জানতে পারেন, এবং সেটা খুব আমার মনে হয় দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু হ্যাভ। কারণ অনেক প্রাইভেট ডেটা মোবাইলে থাকে যেটা হারিয়ে যাওয়ার পর সেখান থেকে অনেক কিছু, এরকম আমরা অনেক কিছু দেখেছি আর কি, বিভিন্ন সময়ই দেখেছি। যদি কোনো এরকম এই রিলেটেড কোয়ারিজ থাকে, প্লিজ পুট ইট ডাউন ইন কমেন্টে গিয়ে লিখুন, প্রপারলি ডিটেলে লিখুন। আমরা চেষ্টা করবো রাউসির থেকে সেই কোয়েশ্চেনের আনসার বের করার। আজকের এপিসোডে আমাদের আলোচনাটার থেকে আমার মনে হয় আপনাদের যে জিনিসটা এই সোল কানেকশন পডকাস্ট আপনাদের দিয়ে থাকে সেটা হলো পজিটিভিটি এবং নলেজ। আজকের দিনে নলেজ, এবং আমার মনে হয় ওভারঅল যে আলোচনাটা হলো তাতে আমরা ভয় পাওয়ার কথা বললাম না, আমরা ভয় থেকে বাঁচার কথা বললাম। সুতরাং আজকের এপিসোডটা এখানেই শেষ করছি অন দ্যাট নোট, যে ভয় পাবেন না। কোনো রকম সাইকোলজিক্যাল মানে আপনার ফিয়ার সাইকোলজি, আপনার ইনসিকিউরিটিকে ইউজ করতে ফ্রডস্টারদের দেবেন না, যেটা রাউসির কথা শুনে আমার এতক্ষণে মনে হচ্ছে। আর বাকিটা এই জিনিসগুলো সম্পর্কে আর একটু জানতে হবে, আর একটু বুঝতে হবে, আর পারমিশন দেওয়ার আগে আর একটু দেখে নিতে হবে যে আমরা কাকে কী কী পারমিশন দিচ্ছি। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তার আগে যেটা বলি সেটা বলে রাখি, সেটা হলো এই সোল কানেকশন পডকাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা করছেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন, এবং এই চ্যানেলটাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে আরও বেশি মানুষের কাছে এই পডকাস্টগুলো পৌঁছয়। আমার মনে হয় আপনাদের জীবনে সোল কানেকশন পডকাস্ট কিছু হলেও ভ্যালু অবশ্যই অ্যাড করছে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ অবধি স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ।